ইউনূস সাহেব যে আসতেছেন এটা আমি সর্বপ্রথম পত্রিকাতে 11 মাস আগে লিখেছি। আসলেই কি তাই? আপনি সত্য কথা বলবেন, কেউ অসন্তুষ্ট হলে আপনার হাত পা ভেঙে দিতে পারে। সরকার প্রধান হিসেবে তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন? হোয়াট এ প্রেসিডেন্ট ইজ। আমলাতন্ত্রের দলীয়করণ সেইটা কি আরো বাড়লো? তো জোট সরকার যাহা করে, মহাজোট সরকার তার থেকে একটু মহা করে। 1.5 বছরের মূল্যায়ন কিভাবে করবেন? বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স। তার সাথে কোনো ইন্টারাকশন হয়েছে কিনা বঙ্গভবনে? চুক্তিতে মুক্তি, এটা ছিল তখনকার একটা যুক্তি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পডকাস্ট কথা চলুকে। আমার আজকের কথা চলুকের অতিথি এমন একজন মানুষ যিনি ক্যারিয়ার জুড়ে নানান রকম উত্থান পতন দেখেছেন, বাংলাদেশের রাজনীতিতে যেমন তেমনি আমলাতন্ত্রে। যিনি নিজে ছিলেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। আমি আমন্ত্রণ জানাচ্ছি এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশের সাবেক সচিব জনাব বদিউর রহমান আপনাকে। ধন্যবাদ। আপনি টকশোতে নিয়মিতই কথা বলেন এবং আপনার কথা শুনলে অনেকে বলে যে আপনি কাউকে পাত্তা দেন না। আপনি পুরো ক্যারিয়ার জুড়েই কাউকে পাত্তা দেন নাই, নিজের মতো করে কাজ করেছেন। আসলেই কি তাই? শব্দটা পাত্তা দেওয়ার প্রশ্ন নয়। আমি পাত্তা না দিলে চাকরি করলাম কীভাবে? সবসময় পাত্তা দিই। তবে নিয়মের বাইরে কিছু হইলে কাউকে আমি পাত্তা দেই না, এবং সে না দেওয়ার কারণে আমার খেসারত হয়েছে যথেষ্ট পরিমাণে ক্যারিয়ারে। আমাকে তো 4 বার সচিব পদে পদোন্নতি বঞ্চনার শিকার হতে হয়েছে, এবং সেই জন্য কারো অধীনে, জুনিয়র অধীনে চাকরি না করার জন্য আমি 8 মাস ছুটিতে ছিলাম। আমাকে চাকরির থেকে বিদায়েরও তো চেষ্টা করেছে। পাত্তা আমি দেই, একজনকে অবশ্য পাত্তা দেই। আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি আল্লাহকে পাত্তা দিই, মানি, এবং সেটা সবসময় বড় সাহেব সাহেব ঘটি। আর মানুষের বেলা আমি যেটা পাত্তা দেই না, একটা কারণ হলো যে নিজের বিবেকের অনুশাসন মানলে, নিয়ম মানলে আমার তো কারো কাছে নত হওয়ার দরকার নেই। আর কথা বলার বিষয় যেটা বললেন, আমি টিভি টক শোতে আগেও বলেছি, এই দেশে কথা বলতে হলে সামাজিক রাজনৈতিক অবস্থা বিবেচনায় 3টা বিষয় জন্য তৈয়ার থাকতে হয়। এক হইল আপনি সত্য কথা বলবেন, কেউ অসন্তুষ্ট হলে আপনার হাত পা ভেঙে দিতে পারে। সেটা মাস্তান হোক, রাজনৈতিক দল হোক, কিংবা পুলিশের হোক, আপনাকে মেনে নিতে হবে, হাত পা ভাঙ্গা থাকবে। দ্বিতীয়টা হইল হাত পা ভেঙে যদি সুবিধা না পারে, করতে না পারে, তাহলে হয়তো আপনার নামে একটা মামলা করে আপনাকে আটকাই দিবে। আপনার মানসিক প্রস্তুতি থাকতে হবে, জেলে থাকবেন, মামলায় আপনাকে জড়িয়ে দেওয়া হবে। এই দুটার কোনোটাতে যদি আপনাকে সাইজ করতে না পারে, দমানো না যায়, তাহলে আপনাকে একেবারে একসাথে কুল্লে খালাস, ফুটুস করে দেবে, মেরে ফেলবে। এই 3টা বিষয় যদি আপনি মেনে নেন, তাহলে আপনি সত্য কথা বলতে পারবেন, সৎ সাহসের সাথে কথা বলতে পারবেন। অতএব আমি বলে যাচ্ছি, আপনি কি এই 3টা বিষয় মেনে নিয়েছেন? যে আমি বহু আগেই বলেছি, এগুলো মেনে নেই বিদায় তো আমি কথা বলছি, নাহলে তো কথা বলতে পারতাম না। আপনি আপনার ক্যারিয়ারে মানে যেগুলো বললেন, মানে কখনো সেই বিভাগীয় মামলা হামলা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন? জি, কারণ আল্লাহ নিরপরাধ তার নবীকেও কষ্ট দেন। পাপ নাই, তারপরেও নবীকে কষ্ট দেন। তো আমিও এরকম বিভাগীয় মামলায় পড়েছি। কেন পড়লাম? আমি যখন বিজি প্রেসের ডেপুটি কন্ট্রোলার, সেখানকার অফিস প্রধান, তখন আমার নিয়ন্ত্রক ছিলেন, কন্ট্রোলার ছিলেন 5 অফিসের, 2টা অফিস এবং 3টা প্রেস মিলিয়ে সিরাজুল ইসলাম সাহেব। তো একটা টেন্ডার নিয়ে, কেনাকাটা নিয়ে, তখন সাপ্লাই অ্যান্ড ইন্সপেকশন ডিপার্টমেন্ট ছিল। তো সে সময় একটা বড় টেন্ডার, একটা অটোমেটিক রিল ফেড অফসেট মেশিন কিনা টেন্ডার ছিল। এটা বিয়ামেরিতে আগে আমার আগের প্রিডিসেসররা থাকতে এটা ঠিক করা ছিল। ওটা টেন্ডার হওয়ার সময় আমি একটু বাদ সারলাম। আমি বললাম যে এই মেশিনটা বিজি প্রেসের দরকার নেই, কারণ আমাদের যে অটোমেটিক শিট ফেড অফসেট মেশিন আছে, ওইগুলার ক্যাপাসিটি আছে প্রতি ঘন্টায় 10,000 শিট বের করা যায়। আমরা সেই ক্যাপাসিটিটাও ফুললি ইউটিলাইজ করি না, আমরা 4,000 5,000 পর্যন্ত করি। আর অটোমেটিক রিল ফেড অফসেট মেশিনটা তো নর্মালি বড় পত্রিকার, যাদের সেখানে রিল থেকে কাগজটা অটোমেটিক প্রিন্ট হবে, ওর দরকার নাই বলার পরে ওনারা অসন্তুষ্ট হইলেন। এই একটা সূত্রপাত যে শুরু হইলো, তারপর আরও কিছু ঘটনা ঘটার পরে স্কুল কমিটিতে আমিও সদস্য ছিলাম। সেখানে একটা কথা না মানার পরে উনি আমার বিরুদ্ধে সংস্থাপন মন্ত্রণালয় চিঠি লিখলেন। তো সেই চিঠি প্রথম যিনি সচিব ছিলেন তিনি ওটা বন্ধ করে দিলেন, কাজ করেন না। তারপরে উনি ওখান থেকে চলে আসলেন, আমিও তো অগত্যা ওনার জ্বালা যন্ত্রণায় টিকতে না পেরে বদলিয়ে চলে আসলাম।
তার 3 বছর পরে আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু করলেন। মানে ওই ঘটনার কারণে 3 বছর পরে মামলা? হ্যাঁ, বিভাগীয় মামলা শুরু হলো 3 বছর পরে, আগে তো পারেন নাই। তো উনি ইন্ধন দিলেন। তখন ডক্টর আইয়ুব, যে নামকরা এক ব্যক্তিত্ব, এখন একটা ব্যাংকের এই চেয়ারম্যান নাকি হয়েছেন, তখন আইয়ুব আমাকে বলল, যে আইয়ুব তখন ডেস্ক অফিসার, বললো স্যার ওনার সাথে কথা বলে মিটমাট করে ফেললে এটা হয় না, উনি তো আপনার অসন্তুষ্ট। আমি বললাম, না, মিটমাটের তো প্রশ্ন ওঠে না। এর আগে হাবিবুর রহমান সাহেব এস্টাবলিশমেন্ট থাকতে তো এটা পাত্তা দেন নাই, বলছেন এটা পার্সোনালিটি ক্লাস, হয় নাই। এখন হাবিবুর রহমান চলে গেছে, আরেকজন আছে শফিউর রহমান সাহেব আসছিল তার আমলে, উনি এটা উঠাইলেন আইয়ুবকে দিয়ে। আইয়ুব বললো যে আপনি একটু ওনার সাথে, আমরা কথা বলতে যাব না তো, আই এম নট এট ফল্ট। তারপরে সে আইয়ুবরা এই মুদ্রণ শাখার থেকে আমার বিরুদ্ধে চার্জ ফ্রেম করলেন, শফিউর রহমান সাহেব আমাকে চিঠি দিলেন, আমি জবাব দিলাম। তারপরে আমার পার্সোনাল হিয়ারিং নিলেন। আমি তখন কাহিনিগুলো বললাম যে পার্সোনাল গ্রাস, বিশেষ করে এই যে টেন্ডার ঘটার পরে এই ক্ষোভটা হয়েছে, যাকে আমি বেকসুর ফেলাস হয়েছি। অভিজ্ঞতা হইল, আমার একটা ধারণা ছিল আমি কোনোদিন বিভাগীয় মামলায় পড়ব না, কিন্তু আমি বিভাগীয় মামলা ফেস করেছি। তার কারণ এই সিরাজুল ইসলাম সাহেব তখন আমাকে ধমক দিয়েছিলেন, এস্টাবলিশমেন্টের মুদ্রণ শাখার ডেপুটি সেক্রেটারি ছিলেন, মুদ্রণ বিষয়ে ফজলুর রহমান সাহেব বলছিলেনও যে আমার গায়ে দাগ লাগাই দিবেন, আমি কীভাবে ডেপুটি সেক্রেটারি হই। আল্লাহর মেহেরবানি, আমি বেকসুর খালাস হইলাম। আর এটা খালাস হওয়ার আগে আমাদের প্রমোশনটাও প্রসেস হয় নাই, তো আমার দাগও লাগে নাই, দাগ যেটা লাগাইতে চাইলে সেটা হয় নাই, অতএব পাত্তা দেওয়ার তো কোনো প্রশ্ন নেই। আপনি আপনার কর্মজীবনে একাধিক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান দেখেছেন। ধরেন আপনি ৭৯ সালে আপনার সিভিল সার্ভিস শুরু করেছেন। একটা একটা করে যদি একটু সংক্ষেপে বলি, ধরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর প্রেসিডেন্ট এরশাদ, তারপরে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, তাদেরকে রাষ্ট্রপ্রধান হিসেবে কিংবা সরকার প্রধান হিসেবে তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন, যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকালটা, তার অন্যান্য বিষয় নিয়ে সমালোচনা আছে, সেগুলা বিতর্কিত বিষয় আছে, যে তার ৭ই নভেম্বর হওয়া বা বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা, এগুলাতে তার ভূমিকা নিয়ে একটা সমালোচনা আছে, সেগুলো ভিন্ন। কিন্তু রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি তো, রাষ্ট্রপ্রধান তো তখন সরকার প্রধানও, তার যে ক্যারিজমেটিক রোল ছিল, ন্যায়নিষ্ঠতা ছিল, সেটা এখনও আনরাইভালড। কিছু কিছু বিষয় জিয়াউর রহমান সাহেবের ভূমিকা নিয়ে আমার দ্বিমত আছে, কিন্তু সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হিসাবে ওনার যে রোল, সেটা এখনও বাংলাদেশে আনরাইভাল। হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট। সাদাসিধা চলন বলন থেকে শুরু করে সময়ানুবর্তিতা, আজকে একটা পত্রিকায় নূতন প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়ানুবর্তিতা নিয়ে একটা রিপোর্ট পড়েছি, কিন্তু জিয়াউর রহমান সাহেব তো এমন ছিলেন সময়ানুবর্তিতাতে, ক্যাবিনেট মিটিংয়ে কোনো মন্ত্রী যদি একটু দেরিতে আসতেন, তিনি হাত দিয়ে থামায় ফেলতেন। এবং একদিন বলতেছিলেন এক মন্ত্রীকে যে 7:30টায় মিটিং শুরু হলো, আপনি 10 মিনিট পরে আসলেন, মন্ত্রণালয় আপনার সচিব আসবে আধা ঘন্টা পরে, অতিরিক্ত সচিব আসবে 1 ঘন্টা পরে, জয়েন্ট সেক্রেটারি 4 ঘন্টা পরে, ডেপুটি সেক্রেটারি 6 ঘন্টা পরে, আর ডেস্ক অফিসার তো অফিসে আসা লাগবে না। এবং জিয়াউর রহমান সাহেবের সাথে মজার স্মৃতি ছিল, আমি তো সরাসরি ক্যাবিনেট মিটিংগুলা অ্যাটেন্ড করতাম প্যাড পেন্সিল দেওয়ার জন্য। আমি বলতাম আমি হইলাম টেবিল মোছা মিনিস্টার। ওনারা মিটিং করেন, আমি টেবিলে প্যাড পেন্সিল দেই, নেম কার্ড দেই, আমি টেবিল মোছা মিনিস্টার। সেখানে আমরা যেটুক দেখেছি যে তার নিয়ম শৃঙ্খলা এবং কঠোরভাবে মন্ত্রীদের পর্যন্ত সারা রাতকে তাস খেলছে 3টা পর্যন্ত, সেটাও উনি বলতেন। আবার একবার এক এনইসি মিটিংয়ের মধ্যে একটা মজার ঘটনা ঘটল, যে বস্ত্র মন্ত্রণালয়, তখন মন্ত্রী ছিলেন মনসুর আলী সাহেব, তাদের 20 কোটি টাকা লাভ হয়েছে এরকম একটা ভালো পেপার যখন প্রেজেন্ট হইল, তখন এসএ খায়ের নামে একজন সচিব ছিলেন, খুব সিনিয়র সচিব। তো খায়ের সাহেব বললো যে স্যার আমার তো যোগ বিয়োগ করে যেটুকু দেখলাম, তো এটা তো 20 কোটি হয় না, 2 কোটি টাকা হয়। উনি ব্যাখ্যা করে বললেন, বলে স্যার কোনো এক সময় 2-এর পেছনে শূন্য একটা কীভাবে টাইপে পড়েছে, এই যে 20 কোটি হয়ে গেল, সেটা শেষ পর্যন্ত সবাই 20 কোটি দেখছে। তখন কেরামত আলী সাহেব ক্যাবিনেট সেক্রেটারি, নূর নবী চৌধুরী জয়েন্ট সেক্রেটারি, মিটিং থেকে এই অবস্থার মধ্যে প্রেসিডেন্ট সাহেব ফোল্ডারটা জাস্ট নিচে ছিঁড়ে ফেলে দিলেন এবং ডিসিশন দিলেন যে ডিসিশন লিখেন, মিনিস্টার্স শুড কাম প্রিপেয়ার্ড ইন দ্য মিটিং। এবং
আরেকটা কথা বললেন, তার ক্যাবিনেটে 4 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। বলে যে এত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকতেও 2 কোটি 20 কোটি হয়ে গেছে, কারো চোখে পড়লো না। কখনো বঙ্গভবনে তাকে দেখেছেন? ক্যাবিনেটের বাইরে কিংবা আপনার সাথে কোনো ইন্টারাকশন হয়েছে কিনা বঙ্গভবনে? বঙ্গভবনে তো আমি ওই যে টেবিল মোছা মিনিস্টারের মতো ডেস্ক অফিসার হিসাবে আমাদের যে রুম, ক্যাবিনেট রুমে ঢুকার আগে দিয়ে পূব পাশে ছিল সচিবদের অপেক্ষার রুম, যার যে বিষয়ে ডাক পড়লে যেতেন, আর পশ্চিম পাশে ছিল এডিসি সাহেবদের রুম। তো আমি ওই সচিবদের রুমে ওখানে বসতাম, আর প্রেসিডেন্ট যাওয়ার সময় আমি দরজার সামনে দাঁড়ায় থাকতাম। তো জীবনে একবার কথা হইল, একদিন উনি জিজ্ঞেস করে বসলেন, সিম্পল ড্রেস, একটা পামশু পরা, প্যান্ট আর সাফারি শার্ট, আমাকে জিজ্ঞেস করলেন যে এসবি না এনএসআই। আমি বললাম স্যার আমি ক্যাবিনেট ডিভিশনের অফিসার। এই একদিন এইটুকুই কথা হয়েছে শুধু। আরেকদিন এডিসি শাহ আলম এবং আউয়াল সাহেব ডাকলেন, বললেন যে আপনার প্রতি তো সুখবর আসতেছে। আমি বললেন কী বিষয়? বলে যে আপনার যে বেল্টটা আছে, সাদা মোটা বেল্ট, এটা প্রেসিডেন্ট সাহেব পছন্দ করেছেন। প্রেসিডেন্ট সাহেবের চোখ থেকে তো কোনো কিছু লুকানো যেত না, এবং তীক্ষ্ণ চোখ, সবটাতে খেয়াল রাখতেন। তখন আমি আরও টের পেলাম যে আমার প্যান্টের বেল্টও উনি দেখে গেছেন। পরে আমাকে জিজ্ঞেস করলো যে এই বেল্ট উনি কিনতে বলছেন, কোন দোকান থেকে কিনেছেন? তা আমি এলিফ্যান্ট রোডে ওই যে হাবা হাসমত যে নায়ক ছিল, তার একটা কনফেকশনারির পাশের দোকানের নাম বলতে পারি না, আমি ওখান থেকে কিনেছি। তা আমি সেদিন টের পেলাম হোয়াট এ প্রেসিডেন্ট ইজ, যে কত দিকে হাঁটার সময় একটা ডেস্ক অফিসার, পুস্কি অফিসার, তার বেল্টও ওনার নজরে পড়েছে। তারপর তো রাষ্ট্রপ্রধান হলেন প্রেসিডেন্ট এরশাদ, তাকেও নিশ্চয়ই দেখেছেন। এরশাদ তো আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা তো গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পারিনি। বঙ্গবন্ধু হত্যার পরে যেটা আসলো মার্শাল ল, এবং সেই মার্শাল লতে আমরা আরও একটা খারাপ নজির দেখলাম। যিনি গঠনতন্ত্র, শাসনতন্ত্রের রক্ষক হবেন, প্রধান বিচারপতি বাংলাদেশের, তিনি মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। মনে আছে তো আপনাদের? হ্যাঁ, আবু সাদাত মোহাম্মদ সাহেব। তো তারপরে জিয়া রহমান দল করলেন, ভোট করলেন, গণভোট করলেন, তিনি প্রশাসন সাজালেন। এরশাদ যখন আসলো, এটা হইল প্রেসিডেন্ট সাত্তার, জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সাত্তার সাহেব এসে যখন মোটামুটি আইন শৃঙ্খলা ঠিক করলেন এবং কঠোর হইলেন। আপনাদের মরণ থাকতে পারে যে যুব প্রতিমন্ত্রী ছিলেন কাশেম, কুমিল্লার, কেমন আবুল কাশেম। তো একটা সন্ত্রাসী ইমদু নাম ছিল, ইমদু। তো মতিন সাহেব, ডাক্তার মতিন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, উপপ্রধানমন্ত্রীও, বললেন যে এরকম ইমদু তো কাশেমের বাড়িতে আশ্রয় নিয়েছে। সাত্তার সাহেব বললেন যে অ্যারেস্ট করো, যদি বাধা দে কাশেমকেও অ্যারেস্ট করে ফেলবে। আবার সোনালী ব্যাংকের যে সেই হরতাল, অবরোধ, যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল না কঠোরভাবে, তখন প্রেসিডেন্ট সাত্তার স্বরাষ্ট্রমন্ত্রী মতিন সাহেবকে নির্দেশ দিলেন যে সব কিছু ঠান্ডা করো, ধরে ফেলেন, সব, কোনো বেআইনি কাজ করতে দেওয়া হবে না, যদি জেলে জায়গা না হয় স্টেডিয়ামের ভিতরে ভরে রেখে দেন। তো এরশাদ যেহেতু ক্ষমতা লিপ্সু ছিল, ক্ষমতার লোভ ছিল, ক্ষমতার লোভ হইলে আর কোনো নিয়ম নীতি কাজ করে না, তখন সাত্তার সাহেবকে তো অনেকটা বন্দুকের নলে সরাইলেন। তো সাত্তার সাহেব কেন যে বন্দুকের নলে সরে গেলেন, এটা আমার পছন্দ না। কারণ তিনি তো অনেক বড় বড় পদের অধিকারী ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন, তারপরে যে নির্বাচন কমিশনে বড় পদে ছিলেন, পরে রাষ্ট্রপতি হইলেন। তিনি ওই সময় সারেন্ডার না করে যদি মারাও যেতেন, নিঃসন্তান ছিলেন, তাহলে উনি অবিস্মরণীয় একটা ব্যক্তিত্ব হিসাবে স্বীকৃত হতেন। যে ক্ষমতার লোভের কথা বললেন, এই ক্ষমতার লোভ কি গণতান্ত্রিক বাংলাদেশে যখন উত্তরণ ঘটলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার, তারপরেও দেখলেন? ক্ষমতা এমন একটা জিনিস, আমি মাঝে মাঝে বলি, ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স। এই চারটে বিষয় নিয়ম নীতি মেনে চলা যায় না। আপনি ক্ষমতার অবস্থা দেখেন না, রাজনৈতিক ক্ষমতা, এই যে আমাদের এখন বর্তমান সরকার খেপে যায় কি না, আবার এগুলো নিয়ে অসন্তুষ্ট হয় না, বলাও তো ভয় থাকে। তারপরেও বলি, এই যে বেগম খালেদা জিয়া হসপিটালে কী অবস্থায় ছিলেন, 3 জনে ধরে তো ওনাকে এক পায়ে দাঁড় করাতে পারে না, এইরকম অসুস্থ। তারপরে তো 3 পদে মনোনয়ন
নিয়েছিলেন বোধহয়, দিতে চাইছিলেন। তো ক্ষমতা এমন একটা জিনিস, সেটা গণতান্ত্রিক দিকে হোক কিংবা পিস্তলের বন্দুকের জোরেই হোক, কেউ যদি খায়েশ প্রকাশ করে ক্ষমতা দেখাতে চাইবে। 2007 কী ঘটল? পল্টনে মারামারি হইলো, লগি বইটার মোড়ে একটা মেরে ফেললো, তখন মইনিও কী জন্য আসলো? তার তো দরকার ছিল না। পলিটিক্যালি এটা সলভ হবে, রাজনৈতিক মারামারি হবে, রাজনৈতিকভাবে এগুলোর সলিউশন হওয়া দরকার ধারাবাহিকতা থাকার জন্য। চলে আসলো না। ভদ্রজনরা বলে সেনা সমর্থিত সরকার, আমার মতো অভদ্রজন আমি বলি এবং লিখি এটা হলো সেনা নির্দেশিত সরকার। তো এবার কেন সেনারা আসে নাই? এই যে আমরা একটু 111 আর এই এখনকার প্রসঙ্গে পরে যাব, বা মাঝখানে 91 আর 96 গল্পটা একটু শুনে আসি। 91-তে প্রথম তো ঘটনাটা ঝামেলা শুরু হয়ে গেল তো মাগুরার ভোট নিয়ে না। মাগুরা পরে আবার বগুড়া যেন মাগুরা না হয় এরকম একটা কথা উঠলো, ঢাকা 10-এর ব্যাপার ছিল। তো বিচারপতি রউফ সাহেব, প্রধান নির্বাচন কমিশনার, মাগুরার এই ঘটনাতে ভোটটা বন্ধ করে দিলে হয়ে যেত। এটা তালগোল পাকাইলো। তারপরে সুবিধাবাদী এবং আস্তে আস্তে জিয়াউর রহমান সাহেব গোলাম আজমকে নাগরিকত্ব দিয়ে আনার পর থেকে আস্তে আস্তে শুরু হইল এ জামাতের সাথে জোট বেঁধে আলী আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য শুরু করলেন, তখন বেগম খালেদা জিয়া কী বললেন? পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। শেষ পর্যন্ত নিরপেক্ষ দিলেন। একটা ভালো সূচনা হইল। আমাদের রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি তখনকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব স্মরণকালের নজিরবিহীন একটা ভালো নির্বাচন করে দিলেন। এবার আমাকে একজন জিজ্ঞেস মানে করল, 96 দ্বিতীয় নির্বাচনটা? না, শাহাবুদ্দিন সাহেব প্রথম যে নির্বাচনটা করলেন, প্রথমটা, তখন তো তাকে 3 জোটের রূপরেখা অনুযায়ী রাষ্ট্রপতি পদে আনা হইল, আবার প্রধান বিচারপতি পদে ফেরত যাবেন এই শর্তে। তারপর তিনি গেলেনও। তবে উনি একটা ভুল করলেন আমার মতে, সেটা হইল পরে যখন চাচা ডেকে আবার হাসিনার আমলে তাকে রাষ্ট্রপতি করলেন, এটা ঠিক হয় নাই। এটা একটা ক্ষমতার লোভ হিসাবে আমি গণ্য করি। কারণ যে ক্রেডিট নিয়ে উনি চলে গেলেন সুন্দর, তারপরে আসা উচিত ছিল না। তো 91 আসলেও ভালো, কিন্তু একটা ট্র্যাজেডি হইল প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর আমলে তো বাজাদের জন্ম হয় নাই, বাংলাদেশ জাতীয়বাদী দল জন্ম হয় নাই, তখন তো অন্য দল ছিল না, আমলাতন্ত্রে দলীয়করণ ছিল না, জিয়ার আমলে তো দলীয়করণের প্রশ্নও ছিল না। এমনকি প্রেসিডেন্ট দিয়া দলীয় মনা লোকজনকেও দক্ষ অফিসারকে উপযুক্ত জায়গায় দিয়েছেন। সেটা আগেও বলছি 2-3 বার, সে একটা ঘটনা আর বলবো না এখন। তারপরে এরশাদের আমলেও দলীয়করণ শুরু হয় নাই। কিন্তু খালেদা জিয়ার প্রথম আমলে 92 ফেব্রুয়ারিতে যে প্রথম গণপদোন্নতি দেওয়া হইল, সেই সময় দলীয়করণ শুরু হইল। এই যে আমলাতন্ত্রে দলীয়করণ শুরু হইল, নামের পাশে এ আওয়ামী লীগ, বি বিএনপি, যে জামাত লেখা শুরু হইল, এই দলীয়করণের থেকে জনতার মঞ্চ হইল একটা করুণ ইতিহাস আমলাতন্ত্রের জন্য। তারপরে ফান্ডা গার্ডেনে বৈঠক হইল বিয়ের কথা বলে, দলীয় বৈঠক, আমলাদের গোপন বৈঠক। তারপরে আবার বিপক্ষ দলরা উত্তরা ষড়যন্ত্র হিসেবে কথিত সেখানে বৈঠক করলেন, কেউ কেউ প্রেসের সামনে মুখ ডেকে পালাইলেন, এসব করলেন। এই দলীয়করণের জন্ম বেগম খালেদা জিয়ার আমলে শুরু হয়েছে। তারপরে এটাকে পুষতে পুষতে জোটের দলীয়করণ থেকে মহাজোটের দলীয়করণ, যেহেতু মহা আছে আরও মহাদলীয়করণ হয়েছে, এবং শেষের দিকে দলীয়করণ এমন পর্যায়ে চলে গেছে যে আমলাতন্ত্রের নিরপেক্ষতা বলে কিছু ছিল না। প্রেসিডেন্ট জিয়া যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনও আমরা ক্যাবিনেট মিটিংয়ে, আমি তো উত্তরা গণভবনে প্রেসিডেন্ট জিয়া যখন ক্যাবিনেট মিটিং করলেন, কারামত আলী সাহেব ক্যাবিনেট সেক্রেটারি, নুর নবী চৌধুরী জয়েন্ট সেক্রেটারি, আমরা মিটিংয়ে গেলাম ওখানে। আমাদের ক্যাবিনেট মিটিংয়ের বিষয় শেষ হইল, রাজনৈতিক আলাপ শুরু, কারামত আলী সাহেব এবং আমরা অফিসাররা বেরিয়ে চলে আসলাম। আপনার মানিকগঞ্জে একটা মিটিং হলো, সেখানে ঢাকার ডিসি ছিলেন শওকত আলী সাহেব। যতক্ষণ পর্যন্ত সরকারের লোক থাকার দরকার ততক্ষণ ডিসি সাহেব উনি স্টেজে ছিলেন। যে রাজনৈতিক আলাপ শুরু হলে উনি নেমে চলে আসলেন। এই দলীয়করণ শুরু হওয়ার পর 92 পর থেকে আমলারা নিজেরা দলের পক্ষে স্লোগান দিয়ে কথা বলে, এমনকি ওসি পর্যন্ত মাইকে স্লোগান দিয়ে। এই দলীয়করণের দ্বারা আমলাতন্ত্রের গুণগত মান পড়ে গেছে, সরকারের ন্যায়নিষ্ঠতা শেষ হয়েছে, এবং খালেদা জিয়ার শেষের আমলে দলীয়করণ এত বেশি হয়েছিল। হাসিনার আমলে তো দলীয়করণ ভর্তিই ছিল, এটা বলারই অপেক্ষা রাখে না। কিন্তু বেগম খালেদা জিয়ার শেষ মেয়াদেও
দলীয়করণ এত ছিল যে সচিবদের 60% উপরে দলীয় মনা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল এবং চুক্তিতে মুক্তি এটা ছিল তখনকার একটা যুক্তি এবং এই যুক্তিতে চুক্তি দিতে গিয়ে দলীয় করার পরে আমলাতন্ত্রে সবাই এবং নির্দলীয় থাকতে চায় না দলীয় এমন হইল চুক্তিভিত্তিক নিয়োগ কাউকে একবার কাউকে দুইবার তিনবার এমনকি খোদ খালেদা জিয়ার নিজের কার্যালয়ের সচিব খন্দকার শহীদুল ইসলাম, আমি তাকে অন্ধকার বলি কারণ বেগম জিয়াকে অন্ধকারে রেখে অনেক ফাইল টাইল উনি অনেকভাবে সই করাতেন, এসবগুলা চাউর ছিল। তাকে তো 4 বার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পর রমজানে তার বিদায় উপলক্ষে চাঁদা উঠাইয়া ইফতার টিফতার খেয়ে চলে যাওয়ার পরে আবার মেয়াদের অল্প কয়দিন বাকি ছিল, 25 দিন না কদিন, 5বার তাকে চুক্তিতে নিয়ে আসেন হয়। এই গভর্নমেন্ট যদি ওরকম চুক্তিতে যায় একই দশা ঘটবে। 2009 আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই আমলাতন্ত্রের দলীয়করণ সেইটা কি আরও বাড়লো? অবশ্যই বাড়ছে, বলেন কি আপনি। কারণ ওই যে জোট সরকার, যে তখন জোট ছিল না 15 দলীয় 7 দলীয়, তো জোট সরকার যাহা করে মহাজোট সরকার তার থেকে একটু মহা করে। দলীয় মনা যাদেরকে আইনের আওতায় এনে এক সরকার বাদ দেয়, পরের সরকার তাদের লোক মনে করে সেগুলাকে আবার ফেয়ার ফয়েলেসে সব প্রমোশন দেয়, সবগুলা দিয়ে দেয়। যে কোনো সরকার আসছে, বিএনপি সরকার শাস্তি দিল, আওয়ামী লীগ সরকার এসে এগুলাকে সব দিয়ে দিল। এমনকি এমন দেয়া দিল যে নিজে নর্মাল রিটায়ারমেন্টে গেল সেই লোকটাকেও শেষ পর্যন্ত হয়তো এডিশনাল সেক্রেটারি করে দিল একেবারে ডেস্ক অফিসার থেকে, সব পাওনা সহ দিয়ে দিল। আবার এই তত্ত্বাবধায়ক এসে তো এরকম দিল যে দরখাস্ত নিয়ে কমিটি করে অন্তর্বর্তী সরকার এসেও। তো এইগুলো এখন আমরা অপেক্ষা করব এইবার কতটুক হয়। বাই দিস টাইম কথা শুরু হচ্ছে যে দলীয়করণের আভাস পাওয়া যাচ্ছে, দলের লোকজনকে আবার কন্ট্রাক্ট দিয়ে নেওয়া হচ্ছে বা নিতে পারে। এমনকি সমালোচিত দলীয় একটা আমলাকে উপদেষ্টা করা হয়েছে, এটা বাইরে। আমি যেহেতু এগুলো নিয়ে লিখি, কলাম লিখি, বলি, আমাকে বারবার বলে আপনি বলতে পারেন না এনাকে কেন নিল। আমি সরকারের পছন্দ, সরকারের দলের জন্য কাজ করছে, পছন্দ হয়েছে নিয়েছে, কিন্তু বিতর্কিত আমলা তাকে উপদেষ্টা করেছে, মানুষ সমালোচনা করতেছে। আমলাদের যে রাজনৈতিক দলীয়করণ, এইখানে দোষটা কার, রাজনীতিবিদদের না আমলাদের? এটা মানে আপনাকে তো কেউ দলীয়করণ করতে পারে নাই কখনো, তাহলে আমাকে চেষ্টা করেছে, তো চেষ্টা করতে গিয়ে আমার ক্ষতি হয়েছে। মনে করেন ছোট্ট কথা বলি, আমি যখন ছাত্রলীগের ফান্ডা গুন্ডাদেরকে টেন্ডার দিলাম না, সালাউদ্দিন ইউসুফ স্বাস্থ্যমন্ত্রী, আমি তখন স্বাস্থ্যমন্ত্রী মাত্র ডেপুটি সেক্রেটারি, তখন সালাউদ্দিন ইউসুফ আমারে চেয়ারে বসতে দিল না, বলল যে এ তো বিএনপি করে, আমার ছাত্রদেরকে টেন্ডার দিয়ে নেয়। বোগাস টেন্ডার ম্যানেজড। আমানুল্লাহ সাহেব প্রতিমন্ত্রী ছিলেন, উনি তদন্ত করলেন যে আমাকে দিয়ে তদন্ত করেন, আমি বললাম যে এটা স্টেট ম্যানেজ, বুয়া টেন্ডার, বাসার ফার্মের ঠিকানাও নাই, বাসার ঠিকানা। তো ইউসুফ সাহেব আমারে বাদ দিয়ে দিয়েছেন যে আমি তার পছন্দের লোক না। আবার পরে যখন খন্দকার মোশাররফ সাহেব আসলেন, ফজলুর রহমান স্বাস্থ্য সচিব হইলেন, তারা তো আমার সচিবালয় থেকেই বের করলেন, বলে যে এটা আওয়ামী মনা, আমার ভাত বেচতে সেরাটা হোটেলে পাঠাই দিল। আপনি দলীয় মনা না হইলে যার বিপক্ষে যাবে সে আপনাকে দলীয় মনা বলবে, তার দলের নয় বলবে। আমাকে তো 4 বার খালেদা জিয়ার আমলে সচিব পদে পদোন্নতি দেওয়া হয় না। এমনকি বেগম জিয়া সংস্থাপন সচিব তখনকার ডক্টর মাহবুব মারা গেছে, মাহবুবকে এইটুকু বলছেন যে বদিউর রহমান একটা ভালো অফিসার, দক্ষ অফিসার, সৎ অফিসার, সবাই বলে, তাকে প্রমোশন দেন না কেন? তো ডক্টর মাহবুব নিজে আমাকে বলে যে স্যার আমরা তো নাম দিতে চাই, তখন তো ম্যাডাম হাসিনা এসে আবার ম্যাডাম না হওয়ার জন্য স্যার চালু করছে সংবোধন, যে আমরা তো প্রত্যেকবারই পাঠাই, কিন্তু আপনার ওখানকার সচিব খন্দকার সাহেব তো নাম কেটে দেয়, হ্যাঁ, তাকে আওয়ামী না বলে। তো এই যে দলীয়করণ হলে আমি তো 8 মাস ছুটিতে ছিলাম। না মানে এইখানে রাজনীতিবিদদের দায় কে বেশি? বেশি দায় বেশি। প্রথম দায়িত্ব হইল পলিটিক্যাল মাস্টার্সরা, পলিটিক্যাল মাস্টার্স এবং ব্যুরোক্রেট সার্ভেন্টস। এই জিনিসের ডিমার্কেশন যদি আপনি অ্যামালগেমেট করে ফেলেন, ডাইভার্জ করে ফেলেন, তাহলে সমস্যা। নীতি নির্ধারণীতে থাকবে রাজনীতিবিদ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাস্কেটে কী আসছে ভালো মন্দ সেগুলা পলিটিক্যাল মাস্টার্সের দ্বারা হবে। আমলা সেই নীতি বাস্তবায়ন করবে, সেটার ভুল ত্রুটি থাকলে ওটা বলবে, দৌড়ে দেবে, এবং ভুল জানানোর পরও যদি
প্রণীত নিয়ম কানুন আইন বিধি এগুলো শুদ্ধ না হওয়া বলার পরও যদি অর্ডার দিয়ে লিখিত অর্ডার থাকে তখন সে ক্যারি আউট করতে হয়তো বাধ্য না, এটা উপরেও উঠাতে পারে, তারপর না হলে করবে। অতএব প্রথম দোষ হইল রাজনীতি। রাজনীতিকরা যখন তোষামত করে দলে যায়, আমলা তো সুযোগ চাইবেই, আমলারা কামলা, এরা সুযোগ চাইবে মন্ত্রী হওয়ার জন্য। আগের বিএনপির এক মন্ত্রী প্রথম 32 নম্বরে দূরেছে না, হ্যাঁ 32 নম্বরে গেছে, পাত্তা পায় নাই, সুযোগ পায় নাই, অর্থাৎ ওনাকে ঢুকতে দেরি করছে, সেই জন্য মইনুল রোডে চলে আসছে, আইসা দলে বিশছে। কেন নেবে? ওর খাওয়া নাই। কোনো আমলাকে তো মন্ত্রিত্বে নেওয়ার দরকার নাই রাজনৈতিক সরকারে। হয় যারা রাজনীতি করে তারা ভুল মন্দ ভালো মন্দ যাই করুক তাদেরকে দিয়ে সরকার চালাতে হবে, আমলাকে দিয়ে আমলার কাজ করাবেন। তো এই আমলা মন্ত্রীদেরকে একজন মন্ত্রী নিলে আরেকজন তো আস্তে আস্তে উঠতে চাইবে, উপদেষ্টা হোক মন্ত্রী হোক চাইবে, লেগে থাকবে, কাজ করাবেন, সেটা অন্যভাবে রিওয়ার্ড দেবেন। কিন্তু এই প্রশ্রয়টা দিলেই তো সবাই সুযোগ পায়, সেই জন্য এটা উঠে। এটা হইল এক। আর দ্বিতীয় হইল আমলারা নিজেদের সুবিধার জন্য হেন কাজ নাই পারে না। আমলাদের ক্ষতি আমলারা প্রথম করে। কোন আমলা কোন পক্ষের এটা তো রাজনৈতিক মন্ত্রী প্রথম জানার কথা না, এটা ওই আমলারাই একজনের বিরুদ্ধে একজনকে এইভাবে দলীয়করণে লাগায়, তেলবাজ করে, তোষামত করে। সেগুলা করতে করতে এমন পর্যায়ে যায় এটা আমার লোক, এটা আমার লোক না, সেই পর্যায়ে যায়। অতএব যে মন্ত্রী লেখাপড়া জেনে অথবা যে রাজনীতিবিদ তার রাজনৈতিক কৌশলে আমলাকে কন্ট্রোল করতে পারবে না, তিনি তো মন্ত্রী হওয়ার জন্য ব্যর্থ, অযোগ্য। ছোট্ট উদাহরণ দিই, মনে করেন ইন্ডিয়াতে 21 বয়সের দুইজন, একজন সিভিল সার্ভিসে আসলো, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে, আর একজন ওখানকার রাজনীতিতে গেল। যিনি রাজনীতি গেলেন মাঠ পর্যায় থেকে উঠতে 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 উনি মিনিস্টার হলেন, ক্যাবিনেট মিনিস্টার হলেন। আর যিনি সিভিল সার্ভিসে আসলেন ইন্ডিয়ান, তিনি হয়তো সেক্রেটারি হলেন। ওখানে একজন সেক্রেটারি একজন মন্ত্রীকে মোর দেন 80-90% ক্ষেত্রে ফাঁকি দিয়ে কাজ চালায় নেবার তো উপায় থাকবে না। কারণ মন্ত্রী দুটো জিনিসই জানেন, মন্ত্রী তার রাজনীতি বুঝেন এবং প্রচুর লেখাপড়া করে আমলাতন্ত্র বুঝেন। আমাদের এখানে দুর্ভাগ্য হয়, আমাদের অনেক মন্ত্রী লেখাপড়া করেন কম, এবং সংসদে যে বসে বাজেটের বই টই দেওয়া হয় বা আলাপটালা হয়, এরা বেশিরভাগ থাকে জয়যুক্ত হয়েছে মধ্যে হাত তোলার মধ্যে থাকে, পরে কম। আমি নিজে সংসদে 4 মাস চাকরি করেও দেখেছি, তাতে সম্মানিত মন্ত্রীরা অসম্মানিত হইলেও করার কিছু নেই। এই ব্যাপারে ছোট্ট একটা গল্প বলি, আগে একবার বলছিলাম। ইজ দ্য ক্রাইটেরিয়ান, একটা ম্যাটার্স। কারণ নতুন মন্ত্রী হয়েছেন, এসে ইলেকশানে অনেক টাকা খরচ করছেন, তো টেন্ডার ফেন্ডার আসবে বড় কোটি কোটি টাকার। সচিবকে ডেকে বললেন যে খেয়াল রাখবেন, অনেক টাকা তো ব্যয় হয়েছে, সামনেও তো আবার আমার নির্বাচনী ব্যয় আছে। তো সচিবরা তো আমলা, এক একটা আমলা, আমি প্রায় বলি, যদি ন্যায়নিষ্ঠ না হয়, দেশ প্রেমের মধ্যে যদি না থাকে, এই দুইটা বিবর্জিত হইলে, ন্যায়নিষ্ঠতা এবং দেশপ্রেম বিবর্জিত হইলে এক একটা আমলা হাজারো ইবলিশের চাইতে সেরা শয়তান হয়। তো সচিবকে এটা বললে নতুন মন্ত্রী, সচিব তো আবার পাকা ঘাঘু, অনেক মন্ত্রী পার করে আসছে, ভাবে মন্ত্রী তাকে টেস্ট করতেছে কিনা, যে তিনি সৎ কিনা, কথা জবাব দে না। মন্ত্রী আবার বলে, জবাব দে না। পরে যখন থার্ড টাইম বলে, তখন বলে যে স্যার, ডু ইউ রিয়েলি মিন ইট, যে আপনার কিছু ব্যবস্থা করতে হবে? বলে যে একটু খেয়াল রাখবেন। তখন এক বড় টেন্ডারের বেলায় মন্ত্রী যখন বলল যে এটার বেলায় একটু খেয়াল রাখেন, টাকা পয়সা কালেকশন লাগবে আর কি, গল্পই ধরে নেন আপনি, যদি আমাদের কোনো মন্ত্রীর সাথে না মিলে আর কি। তো সচিব বললো, স্যার একটা রেওয়াজ আছে, ওই 50-50, আপনি 50% পাবেন আর 50% আমাদের নিচের সবাই আমরা ভাগে পাবো। মন্ত্রী একটু রেগে গেলেন, জেল খাটলে আমি খাটবো, বদনাম হইলে আমার হবে। বলে যে এটা রেওয়াজ, আর না হলে আপনি যেটুক পারেন নিজে নিজে করে নেবেন, আমরা ফেয়ার যেটুক নিয়ম সেটা লিখে দেব। তো যাক, আপোষ হইল, মেনে নিলেন। যখন পাইল গেল মন্ত্রীর কাছে, নথি যখন গেল, তখন খাম যায় নাই। খামটা না যাওয়াতে মন্ত্রী রাগে নট অ্যাপ্রুভড লিখে দিল। পরে সচিব এসে বলে, স্যার এটা কি? বলে যে কথা ছিল ওইটা কই? বলেছে সেটা আছে, সময় লাগে, এগুলার একটা ঘুষেরও একটা গুড উইল আছে, ঘুষের একটা রেওয়াজ আছে, এটা আমরা ওয়ার্ক অর্ডার দেব,
ও কাজ শুরু করবে, মিডিয়া আছে অনেক শয়তান মিডিয়া, আড়ি করে সব বের করবে, তারপরে যাইয়া প্রধানমন্ত্রীর অফিস আছে, কোনো অসুবিধা হয় মাস 6 মাস যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে খাম আমার কাছে আসে দেব। এখন তো মন্ত্রী বেকায়দায় পড়ে গেছে, বলে তাহলে এখন, বলে যে অসুবিধা নাই স্যার, আপনি কোন কলম দিয়ে নট অ্যাপ্রুভ লিখছেন সেটা সচিব নিজেই ওই প্যান বক্সের অনেকটা কলম থেকে কালি মিলাই নিল, বললো স্যার ঠিক আছে, এই নটের টির পরে একটা ই লিখে দেন শুধু। মন্ত্রী তো আর কিছু বুঝলো না, বলে যে কী, বলে যে বাকিটা আপনি পাবেন স্যার, অসুবিধা নেই। নোট অ্যাপ্রুভড হয়ে গেল। ইফ দিস বিকামস দ্য কোয়ালিটি অফ মিনিস্টার শেয়ারিং বা লেখাপড়ার, যদি এমন ঘটে, যদি কারো ঘটে, তাহলে একই দশা হবে। মন্ত্রী যদি সচিব এবং আমলাতন্ত্রকে তার জ্ঞানে হোক, ধারে হোক, বারে হোক, সাহসী হোক, যদি কন্ট্রোলে রাখতে না পারে, আমলাতন্ত্র তার মাথার উপরে ছড়ি ঘুরাতে চাইবেই। ওই যে ন্যায়নিষ্ঠ এবং দেশপ্রেম বিবর্জিত হইলে হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হবে। স্যার, এই সামগ্রিক বিবেচনায় গত 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার কেমন দেখলেন? কারণ এই আপনি যে ফ্লসগুলোর কথা বললেন, এই সব কিছু মিলিয়ে এই দুর্নীতি, স্বৈরশাসন, একনায়কতান্ত্রিকতা সব কিছুর বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। 1.5 বছর একদম শুরুর দিকে আমি যদি মনে করতে পারি, একজন উপদেষ্টা বলেছিলেন আমরা কোনো চুক্তিভিত্তিক নিয়োগে যাব না। এরপরে দেখলাম চুক্তিভিত্তিক নিয়োগের একটা হিড়িক পড়লো। 1.5 বছরের মূল্যায়ন কীভাবে করবেন? 1.5 বছরের মূল্যায়ন করতে গেলে তো এখন ইউনূস সাহেব ক্ষমতায় না, আমার উপর অসন্তুষ্ট হবেন। ইউনূস সাহেবের উপর, তিনি ক্ষমতায় আসার আগে আমার 4.5টা পৌনে 5টা লেখা আছে, আমার 3টা বই আছে। একটা বই আমার আত্মজীবনী, ডুমুরিয়া থেকে সচিবালয়, সেখানে আমার প্রশাসনিক অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত সেগুলো সব বলা আছে, রাজনৈতিক কথাও বলা আছে। আরেকটা বই সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র, এখানে প্রচুর লেখা আছে, 7টা বইয়ের একটা কালেকশন। এর মধ্যে একটা বই আছে তত্ত্বাবধায়কের আমল, কিছু রাজনীতি কিছু বাজনীতি, ফখরুদ্দিন সাহেবের সেই আমল নিয়ে লেখা, সেটা ওই বইতে আছে। আর একটা চেতনায় বুদবুদ, 2008 থেকে 2023 পর্যন্ত আমার কলাম লেখা সার, এইগুলোতে আমি ইউনূস সাহেবের উপরও লিখেছি। এবং ইউনূস সাহেব যে আসতেছেন, এটা আমি সর্বপ্রথম পত্রিকাতে 11 মাস আগে লিখেছি। 5ই সেপ্টেম্বর 2023 আমার কলামে আমি লিখলাম যে এবার বাইরে শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। জাস্ট আফটার 11 মান্থস গণেশ উল্টাইল, 5ই অগাস্ট ঘটল, 8ই অগাস্ট উনি কলমা পড়ে হয়ে গেলেন এবং বাকবাকুম হয়ে বললেন জেলে যাওয়ার কথা ছিল, এখানে চলে আসলাম, এই জাতীয় কথাবার্তা বললেন। এই সরকারটা, এটা স্বৈরাচার বিরোধী সরকার আন্দোলন হয় নাই প্রথম, এটা ছিল কোটা নিয়ে আন্দোলন, কোটা বিরোধী। আর আমার চেতনায় বুদবুদ বইয়ের 2008-এর ফেব্রুয়ারির প্রথম লেখাই এই কোটার বিরুদ্ধে ছিল। ওরা যেটা এখন আন্দোলন করে সাকসেসফুল হলো, আমি সেই সময় এই কথাগুলো লিখেছি, যেভাবে কোটা থাকা দরকার না, প্রথম লেখা শুরু হইল। তো কোটা আন্দোলন থেকে পচা শামুক পা কাটে অন্য দল। বাজার যখন বারবার আওয়ামী লীগের হাতে পিটানো খাচ্ছে, সাউন্ড গ্রেন দিয়ে নয়াপল্টনের মিছিল ভঙ্গ করে দিল, কিছু পারল না। জামাতকে শেষ দিকে শেখ হাসিনা নিষিদ্ধ করলো, এটাও আমি আবার লাইভ টিকিট দিয়ে বললাম যে নিষিদ্ধ করার দরকার নাই, নিষিদ্ধ করে দল নিষিদ্ধ করে রাজনীতি হয় না। তো এই সুযোগে এটা পচা শামুকে পা কাটার মতো আন্দোলনটা ডাইভার্ট হয়ে গেল এবং এমন রূপ পেল যে একটা বিরাট বিশাল গণঅভ্যুত্থান হলো। হাসিনা, আপনারা মিডিয়া বা অন্যরা বলে পালিয়েছে, আমি বলি পালায় নাই তো। হাসিনা কি ইরানের শাহের মতো প্লেন চালাইয়ে চলে গেছে? হাসিনাকে কি সুন্দর করে হেলিকপ্টারে করে ইন্ডিয়া পাঠানো হলো। এগুলা কথাবার্তা না বলি এমনি গেল নাকি? এটা পালানো হয়? এটা সসম্মানে গেছেন, তাকে তো ইজ্জতের সহিত পাঠাইছেন। যারা পাঠাইছে, কেন পাঠাইলো, কীভাবে পাঠাইলো, সেগুলোর ভিতরের কথা বের হইলে না আমরা বুঝতে পারতাম। ওই যে কত লোক ক্যান্টনমেন্টে ছিল, সেটাও তো পরিপূর্ণ হিসাব জানলে বোঝা যেত। অতএব তত্ত্বাবধায়ক সরকার যেটা, অন্তর্বর্তী সরকার যেটা হইল, এটা অনেকটা উড়ে এসে জুয়ে বসার সরকার হয়েছে। ছেলেপেলেরা লোক পায় নাই, খুঁজে ইউনূস সাহেবরে নিয়ে আসছে। আমার এক কথায় মূল্যায়ন, আমি একটা ডিগ্রি নিয়ে বলছিলাম, ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে মূল্যায়ন করেছি যে আমরা যখন 6-7-এ অ্যাডজেক্টিভের ডিগ্রি শিখলাম, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, তখন আমরা ব্যাড, ওয়ার্স্ট বললাম। তো আমরা খারাপ একজনরে বেশি মজবুত করা বললাম, ওয়ার্স্টকে আবার ওয়ার্স্টেস্ট বলতাম।
মানে ওয়াস্টটা সুপারলেটিভ ডিগ্রি, তাকে আবার সুপারলেটিভ ডিগ্রি করতাম ওয়াস্টেস্ট, তারপরে আবার মোস্ট লাগাইতাম আরেকটা সুপার, দ্য মোস্ট ওয়াস্টেস্ট, মোস্টকে আবার সুপারলেটিভ করতাম দ্য মোস্টেস্ট ওয়াস্টেস্ট। তো ইউনুসের গভর্নমেন্টটা হইল আমার বিবেচনায় বাংলাদেশে যত সরকার আসছে তার মধ্যে দ্য মোস্টেস্ট ওয়াস্টেস্ট গভর্নমেন্ট। কেন? শুধু ক্রেডিট, কিচ্ছু না, বেদরকারি প্রচুর কাজ করছে, কোথার থেকে হায়ার করে আলী রিয়াজানের ওরিয়ানের এরিয়ানের বেদরকারি এসব কাজ। তার দায়িত্ব ছিল প্রেস একটা সুন্দর, স্বৈরাচার চলে গেছে, আগে তো সবাই রাজনীতি করছে, তারা সব করে রব হাসিনা বনাম বাকি সব, এক হাসিনা সরাবে, হাসিনা সরাই শেষ ফের একটা ইলেকশন দিয়ে দিলে হয়। হাসিনা আমার কথা শুনে নাই, বলছি যে শেষের ইলেকশন 24-এর আমি একটা লিখলাম যে এইভাবে করলে নির্জনজাট হবে, সবাইকে ভাগ বাটোয়ার করে কিছু দিয়ে নিজের সিম্পল মেজরিটি রাখো, শুনলো না, রাতের ভোট দিনে করার দরকার ছিল না, তো করছে 2008 ভোটে, 2014 বিনা ভোটে 153টা এমনি চলে আসলো। ওটা নিয়ে আমি লিখলাম ভোট দেখতে গিয়ে আমি কী যে দেখে ফেলেছি। 2008 রাতের ভোটে, 18 রাতের ভোটে, আর 24-এ আমিরামি। তো তারপরে আসার পরে তো ইউনুসের একমাত্র দায়িত্ব ছিল সুন্দর করা, সংস্কার করার জন্য তার 3-0 করতে করতে তিনি নিজেই তো সংস্কারের মধ্যে জিরো যায়। এগুলো বেদরকারি। পার্লামেন্টে যারা আসবে দে উইল ডিসাইড। এই যে এখন যে সালাউদ্দিন সাহেব বলছে শপথের দিন তারা করে নাই, আই ডু সাপোর্ট ইট। কেন করবে? সংবিধানে নাই সংস্কার বিষয়ক কমিটি, যে বক্তব্য আসে এটা বলে যে এই এক সুরে কথা বলছে, আগে রাজি হইল কেন? আর রাজি না হইলে বাজাদের টেকনিকই তো ছিল পিঠ চুলকায় যা বলে মেনে 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 কোনো ভোটটা হোক, কারণ ভোট হইলে তারা ওভারওয়েলমিং মেজরিটি আসবে। তারেক সাহেব আসার পরেই তো তার যে রিসিপশান, যেভাবে কোঅর্ডিনেট নিয়ে যাই করতেছে, তারে তো প্রধানমন্ত্রী বউ আগেই বানাই ফেলছে, বেদরকারি রিসিপশান দিয়ে কত কিছু করে ফেলছে, আসে গেছে। অতএব ইউনুস সাহেবের পাস। এর আগে আমাকে জিজ্ঞেস করছিল এক টিভিতে, তাকে আপনি কত মার্ক দেবেন? আমি বলছি উনি এখনও ফেলও করতে পারেন নাই। এটা কেমন? 33 পাইলে আমাদের সময় পাস ছিল, 32 থেকে 25 পর্যন্তও না ফেল। যদি 7-এর মধ্যে 6-7 পায় তাহলে ফেলও হয় নাকি? উনি ফেলও করতে পারেন না। তবে বোর্ডটা যদি উনি সহি সালামতে করে দেন তাহলে ওনাকে পাস করাই দেব। সেটা করে দিলেন না। এটা উনি কোনো রকমে পাশ করে গেলেন, উনিও মুক্তি পাইলেন, আমরাও মুক্তি পাইলাম। কিন্তু আপনি 11 মাস আগে কিভাবে বুঝতে পারছিলেন যে ইউনূস সাহেব আসছেন? 11 মাসে বুঝবো না? আমি তো এগুলা পর্যবেক্ষণ, তখনও তো 24-এর নির্বাচনও হয় নাই, তখন তো না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় হোক, আমি তো তারপরে তো আমি লেখা বন্ধ করে দিলাম, কারণ এক সাংবাদিক আতেল আগে জাসদ করতো, তিনি আমার লেখা সম্পাদনা করতেন। আগে আমি আলী লিখলে আলী ছাপত, আওয়ামী লীগকে বাংলা ভাষায় আলী লিখতাম, বাজাদ লিখতাম ছাপত। পরের দিকে এসে কাটা শুরু করলো, তেল মারা শুরু করলো। তো সাংবাদিকরা তো সুবিধা আছে সাংবাদিকদের, এরা ওই পূর্ণমন্ত্রী বললো, এটা দোষের কিছু না। আমার শাসনতন্ত্রে পূর্ণমন্ত্রী বলে কোনো শব্দ নাই। টেলিভিশনে খবর পড়বে পূর্ণমন্ত্রী, আরে মন্ত্রী কি ফুল হাফ কোয়ার্টার আছে নাকি? কনস্টিটিউশনে আছে মিনিস্টার অফ স্টেট, ডেপুটি মিনিস্টার, হ্যাঁ, এরা লেখে পূর্ণমন্ত্রী, পত্রিকাও বলে, খবরেও বলে। তো এদেরকে আগে লেখাপড়া শিখান না, পূর্ণমন্ত্রী হাফ মন্ত্রী না হোক। আবার ধরেন মন্ত্রী পরিষদ বলে, মন্ত্রিসভা বলে না। প্রধানমন্ত্রী শাসিত হইলে মন্ত্রিসভা হবে সেটা বলে না, বলে মন্ত্রী পরিষদ। ওই জিয়াউর রহমান সাহেব থাকতে যে কাউন্সিল অফ মিনিস্টার্স হইল, মন্ত্রী পরিষদ চালু হইল, মন্ত্রী পরিষদ বিভাগের নামও তো এখনো বদলায় নাই, মন্ত্রিসভা বিভাগ হওয়ার কথা 90-এর পর থেকে। বিভাগের নাম তো এখনো মন্ত্রী পরিষদ বিভাগ, সচিবের নাম সচিব মন্ত্রী পরিষদ। কারণ আছে, এটা কারো মনে এটা আসে নাই না, কিন্তু বিভাগের নাম যদি অফিসিয়ালি মন্ত্রী পরিষদ থাকে, আমি তো সংবাদে আসলে মন্ত্রী পরিষদই লিখবো। এখনো তো রাখছে, কেন রাখছে? 90-তে যখন পরিবর্তন হইল, রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে আসলো, ক্যাবিনেট ফর্মে আসলো, তখন থেকে তো এটা আর মন্ত্রী পরিষদ হওয়ার কথা না। জিয়ার সময় মন্ত্রী পরিষদ ছিল, কাউন্সিল অফ মিনিস্টার্স, এরশাদের সময় ছিল, সাত্তারের সময় ছিল, তা মিল ছিল। কিন্তু 90-তে যখন বেগম খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী হইলেন, তখন তো মন্ত্রিসভা শাসিত হইল। তো মন্ত্রিসভা শাসিত হইলে তো এটা মন্ত্রিসভা বিভাগ হওয়ার কথা, এবং মন্ত্রিসভা হবে। মন্ত্রী পরিষদ এটা রয়ে গেছে, কারো চোখে পড়ে নাই, না পড়লে কিছু করার কিছু নেই। যে প্রশ্নটা করছিলাম যে 11 মাস আগে কিভাবে বুঝতে পারছিলেন যে ডক্টর ইউনূস আসছে? এগুলো আপনার অনেক কিছু মাঝে মাঝে আসে। আমি ইউনূস সাহেবের উপর তো আরও লিখছি, একটা লেখা আছে যে এটা কি হাসিনার আরেক ইউনূসবাজি,
ইউনুস সাহেবরে ওয়ার্ল্ড ব্যাংকের এমডি টেমডি করার একটা ফাঁয়তারা ছিল না, তো আগের লেখাও ছিল। ইউনুস সাহেব ব্যক্তিগতভাবে ওনাকে আমার কাছে প্রথম শপথ গ্রহণের পরে আমি প্রথম টিভিতে বলছিলাম হি ইজ মানি লাভার, এবং তারপরে বলছি হি ইজ বোথ মানি লাভার অ্যান্ড পাওয়ার লাভার। এবং এই সরকারের মধ্যে উনি ওনার আখেরটাই বেশি গুছিয়েছেন। নিজে যা যা করার, যে ট্যাক্স মকুব থেকে শুরু করে লাইসেন্স নেওয়া, নিজের বিল্ডিং করা, যা বেদরকারি কাজ করছে, কিচ্ছু দরকার ছিল না। এই যে নির্বাচনটা দিয়েছে, শুধু নির্বাচন দিত, নির্বাচিত সরকার। আপনি যেই দেশে মানুষ যেমন, আপনি সেটার বাইরে যাবেন কেমনে? বাইরে গেলে অসুবিধা আছে, অসুবিধা আছে। আপনার গণকা বলে দিল যে এবার দেশে বন্যা হবে, তো সুপ্রিয় পানি শেষ হয়ে যাবে, তো রাজা ঢোল পিটাই দিল সবাই পানি সঞ্চয় করো, রাখো। এখন পানি রাখার জন্য কার কতটুক ভাণ্ড থাকে? রাজা উজিরের বেশি ছিল, তারা অনেক পানি রাখছে, প্রত্যেকের পানি শেষ হয়ে গেল, তারা বন্যার পানি খাইলো। গণকাতা বললো বন্যার পানি খাইলে সব উল্টা বলবে, হাঁকে না বলবে, সত্য মিথ্যা বলবে। তখন রাজা উজির যারা একটু পানি এলো, এটা যেটা সত্য বলে গোটা দেশবাসী বলে মিথ্যা, কারণ বন্যার পানি খেয়েছে। তখন উজির বুদ্ধি দিল, হুজুর আমরা নিজে যা পানি আছে সেগুলো ফেলাই দিয়ে একই পানি খাই, তাহলে এক মিল হয়ে যাব। দেশ যেভাবে চলে সেখানকার বাইরে আপনি ফাও বাইরে করা, মানুষ যেটা হজম করতে পারে, দেখতে পারে, হজম করতে পারে, সেভাবে চলতে হবে। এই এখন মন্ত্রীরা উল্টাপাল্টা কথা কইছে না, একজনের সংজ্ঞা দিল কি নূতন, সাদাবাজি। সাদা আর সাদাবাজি এক নয়, দরকার ছিল জায়েজ করার হোক, এটা হোক। আরেকজনে বলতেছে কি যে ডাক্তাররা মানুষের পিছনে নাকি দূরাবে। আরে ডাক্তার জিন্দিগিতে মানুষের বিষয়ে দূরায় না, লোক মরে গেলে আবার রাইখা দেয় টাকার জন্য হসপিটালে, তো নাকি দূরাবে। ফাউল কথাবার্তা বলা আবার শুরু হয়ে গেছে কিছু। ইউনুস সাহেব আসবে, উনি লুবি, আমি টের পাইছি একটা ঘটনায়, বলেই ফেলি। সেটা হইলো আমি তখন এনবিআরের চেয়ারম্যান, উনি 2007 সালে। 7 সালে। উনি 2006 নোবেল প্রাইজ পেলেন না, ওনার গ্রামীণ সহ। তো ওনার লোকজন পাঠাইলেও আমার কাছে ওনার নোবেল মানির উপরে যেন ট্যাক্স না হয়। আমি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল তখন 84-এর, ওইটার ধারা পর্যন্ত দেখাই দিলাম, লিখে দিলাম। ওখান বলে দিলাম যে এনি রেমিটেন্স থ্রু নর্মাল ব্যাংকিং চ্যানেল ফ্রম অ্যাব্রড ইজ ট্যাক্স ফ্রি। এই বিধান এখনও আছে। বিদেশ থেকে কোনো রেমিটেন্স নর্মাল ব্যাংকিং আসলে ওটার উপর ট্যাক্স হয় না, ট্যাক্স ফ্রি থাকে। তো আমি বললাম যে ওনার নোবেল প্রাইজের উপর ট্যাক্স হবে না, শুধু নর্মাল ব্যাংকিং চ্যানেলে আসলেই হবে। এই কথা আমি বিশ্বাস করতে পারি না। কি চাপ তাদের! ইনু সাহেব নিজে আমার কাছে যাওয়া বাকি রাখল যে না আপনি এটা লিখিত দিয়ে দেন, আমি এটা লাগবে না। পরে নোবেল কমিটির থেকে পর্যন্ত আমাকে টেবিল করাইছে ওদিক থেকে, সেখান থেকে, যে এটার উপর ট্যাক্স। আর এর কী আজগুবি বিয়া! তো মানি লেবার না হইলে এটা নিয়ে তো ইয়েকে শেষে বিরক্ত হইয়া ওনার যে লোক বেশি চাপাচাপি করছে, একজন আসছে, এখন তো চেয়ারও আর মনে নাই, অনেক আগে। আমি বললাম যে শুনেন, আপনি যদি জিতে পারেন ইউনুস সাহেবরে বললেন আমি বদিরম যদি নোবেল পাইতাম তাহলে এমনি খুশি হয়ে ট্যাক্স দিয়ে দিতাম, হাত তো দুইটা খালি নিয়ে যাবে। এত সম্পদ ট্রাস্টে দেখ যাইতে হোক, এত লোভের কি আছে? একটু অস্থির করে ফেলাইলো, নোবেল মানির উপরে ট্যাক্স হবে কি হবে না। তখন আমি টের পেয়েছি, ও বাবা এটা কী জিনিস, যে জন্য আমি একমাত্র ব্যক্তি তার পাশে বসেও তার সাথে ছবি উঠাই নি। ছবি উঠাইতে এসে চলে গেছি, বিয়ের এক টেবিলে বসাইতে চাইলেও বসি নি, অন্য সবাই উঠায়, আমার এত প্রিয়তা নাই। এই জায়গাটা যদি সহি থাকে, লোভ না থাকে, তাহলে আপনি মানুষ চিনবেন, যে যাই করুক মানুষ চিনতে কষ্ট হবে না। আপনি বর্তমান সরকারের মন্ত্রীদের কথা বলছিলেন, যে নানান রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের আমলে যে গল্পগুলো আপনার মাথায় আছে, যত রকম মানুষ দেখেছেন, তার বিবেচনায় এই সরকারের এই যে শুরুর কয়দিন কিভাবে প্রত্যাশা করছেন যে সামনের দিনগুলো কিভাবে চলবে? ধরেন আমলাতন্ত্রের দলীয়করণ থেকে শুরু করে নানান রকম বেফাস মন্তব্য, যেটাকে আমরা বলি, সেই মন্তব্য করা থেকে শুরু করে। আমি একই প্রশ্ন আমাকে আরেকজন করছিল এক টিভিতে, আমি বললাম যে 4 থেকে 6টা মাস একটু অপেক্ষা করতে হবে। তবে চুক্তিভিত্তিক নিয়োগ শুরু হয়েছে, কেমন এটা কতটুক সীমিত থাকবে আল্লাহ মালুম, এটা খারাপ লক্ষণ। দলীয় খারাপ লোক পর্যন্ত নিয়োগ পেয়েছে, এবং এক উপদেষ্টা নিয়ে তো বাইরে প্রচুর, আমাকে সবাই টেলিফোন করে ভয় বলে না যে
ভালো, মেধা আছে, ঠিক আছে, মেধা থাকলে যে সব নীতি হবে তা নয়। তো এটা কতটুকু হয় দেখা যাবে। তারেক রহমানের একটা ক্যারিজমেটিক রোল, আমি আরেক টিভিতে বলছিলাম যে ইফ হি বিকামস মোর ফাদার লাইক দেন মাদার লাইক দেন হি উইল বি সাকসেসফুল। বাপের নিয়ম নীতি যদি বেশি অনুসরণ করে, বাপের বলতে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে, ওই আগের কু ফাল্টা কু, যে তার আমলে অনেক কু হয়ে কত মানুষ মেরে ফেললে, সেগুলা না, ইন্ডেমনিটি সেই অংশগুলো বাদ দিয়ে, কেমন সূর্য সন্তানদের ইন্ডেমনিটি দেয়া, বঙ্গবন্ধু তার, সেগুলো বাদ দিয়ে প্রশাসক হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে উনি যেভাবে চালিয়েছেন, যে অস্ট্রিডিয়ারিটি মেনটেন করছেন, সেটা তারেক রহমানের মধ্যে কিছু দেখা যাচ্ছে। সময়ানুবর্তিতা তার মধ্যে এখনও দেখা যাচ্ছে। পরের দিকে আগে তাকে নিয়ে অনেক কিছু কথাবার্তা ছিল, যুবরাজ, তারপরে হাওয়া ভবনের রোল, খোয়াব টোয়াব, সেগুলা এখন অনেক বছর বিদেশে থাকার পরে, 16-17 বছর, আমি মনে করি হি ইজ এ চেঞ্জড তারেক রহমান না। তো উনি যদি এটা ধরে রাখেন, কিন্তু প্রথম লক্ষণটা অনেক মন্ত্রী দিয়ে মন্ত্রিসভা, এমনি 50 জন, আরও 10 উপদেষ্টা, এইটা আমার ভালো ঠেকেনি। আমার ক্যালকুলেশন ছিল প্রথম একটা ছোট হবে, অস্ট্রিয়ারিটিতে আসবে। তো একটা কথা ভালো বলেছেন যে তার এমপিরা তারা শুল্কমুক্তি গাড়ি নেবেন না, শুল্কমুক্ত গাড়ি নেবেন না, বা সরকারি প্লট নেবেন না। এটা নিয়ে বিতর্ক আছে যে তার মায়ের আমলে তো বিএনপি পল্লী নাম হয়েছে, অনেক প্লট দিচ্ছ, পরে এগুলো টাকা ফেরত দিয়ে অনেকে টাকাও ফেরত নিয়েছেন, হাসিনা সরকার এসে ক্যান্সেল করার পরে। এটা পরে বোঝা যাবে। আপাতত এই লক্ষণগুলো ভালো, আর হুট করে কথা বলা ঠিক না। আমরা 4 থেকে 6 মাস দেখি ওনার নেতৃত্ব ভালো। অন্য মন্ত্রীরা যেগুলো বলতেছে একটু বাজে কথা বলা শুরু হচ্ছে। যেমন সংস্কার বিষয়ক স্বাক্ষর নিয়ে সালাউদ্দিন সাহেব একটা ব্যাখ্যা দিয়েছেন অলরেডি শপথের আগে, এটা আমার পছন্দ হয়েছে, যে ধারণ করলে সেই ফর্মটা আমরা আনলে তখন দেখব। আর এই ব্যাপারেও আমার ব্যক্তিগত মতামত হল, এমপিরা যদি এখন সংসদ অধিবেশনে ইউনূস সাহেবের আমলের 133 না কত, 133 না কটা আছে, এগুলো যদি রেটিফাই না করে তাহলে কি হবে? ডেট। পার্লামেন্ট যদি রেটিফাই না করে, কোনো অর্ডিন্যান্সের কোনো ভ্যালু নাই। এবার বলা হয় যে সংস্কার বিষয়ক একটা রাষ্ট্রপতির আদেশ, রাষ্ট্রপতির আদেশের লিগ্যাল বেসিস কি? রাষ্ট্রপতির আদেশ যেটা দিয়েছে সংস্কার বিষয়ক নিয়ে, এই আদেশের আইনগত ভিত্তি কী? যারা এই কমিশনের মধ্যে ছিল বা এই অমিশনের মধ্যে ছিল, তারা যতই বলে এটা ওই সংবিধানের মতো হয় না। আপনি ওই 1 চিমটি লবণ 1 চিমটি গুড় এটা দিয়ে গুড়টা স্যালাইন বানাবেন, সেটা হইতে পারে, কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশনের বাইরে গিয়ে পার্লামেন্ট যদি পাস না করে, এই সংবিধান সংস্কারের যে দলিল, এটাও চলে যেতে পারে। ভাই দিচ্ছেন একটু বলছে না যে আগে তো আপনার স্বাক্ষর করলেন, তো স্বাক্ষর করছি কী জন্য? তখন স্বাক্ষর না করলে বলতো এরা বিরোধী। কারণ রাজনৈতিক ওই যে ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স, ক্ষমতা আসার জন্য লেগে থাকতে হয়। তারেক রহমান সাহেব বিএনপির থেকে খলিলের বিরুদ্ধে করছে না, তার পদত্যাগ চাইছিল না, কিন্তু ইউনূস সরকার এই খলিলকে দিয়ে লন্ডন বৈঠকে তারেক রহমান সাহেবের ললিপপ ধরাই দিল। ওই ললিপপ ধরাইয়া আপোষে নির্বাচনের একটা ফ্যাক্ট করলো। সেই খলিল এখন কোথায় আসছে? পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী। আগে ওখানে নিরাপত্তা উপদেষ্টা ছিল, মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। কিভাবে, কে পুশ করেছে, কার ব্যাকিংয়ে আসছে, কেন আসছে, কার সাথে? এখন যার নয়নে যারে লাগছে রে ভালো, কিন্তু আমার তাজ্জব লাগে বিএনপি, অর্থাৎ আমার ভাষায়, বাংলা ভাষায় বাজাদের কি একটা পররাষ্ট্রমন্ত্রী দেওয়ার মতো লোক ছিল না? অবশ্যই ছিল। হোয়াই? কি ইউনূসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখা হয়েছে? না গোপন কোনো আঁতাত আছে? ওই না অন্যরা বলে যে ভারত আমেরিকা দুইটাকে খুশি করার জন্য? আই ডোন্ট নো। সবার আগে বাংলাদেশ হইলে আর এত খুশির কি থাকবে? পররাষ্ট্রনীতি তো আমাদের সবার সাথে ভালো বন্ধুত্ব সহ থাকবে। এটা এই দুইটা নিয়ে প্রশ্ন আছে। একটা উপদেষ্টা, আমলা উপদেষ্টা নিয়ে বাইরে সমালোচনা আছে প্রচুর, লোকজন বলে। আর খলিল সাহেবকে ফরেন মিনিস্টার করা নিয়েও একটা প্রশ্ন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যিনি নিয়েছেন তারা ভালো বুঝেন, কারণ রাজনীতিতে অনেক কূটকৌশল থাকে যেটা আমরা হয়তো বুঝি না, তাদের পলিসি থাকতে পারে। একটু আপনার নিজের ট্রেডে আসি। বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, গত 1.5 বছরে অর্থনীতির নানান রকম
সমালোচনা আমরা শুনেছি, যদিও রিজার্ভ বেড়েছে, এফডিআই অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে অনেক এসেছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স আবার তা বলে না। এই মুহূর্তে যে অবস্থায় আছে বাংলাদেশের অর্থনীতি, সেইখানে এনবিআর এর দায়িত্ব কেমন দেখেন? অর্থনৈতিক খাতের সংস্কারের ভবিষ্যৎ কি দেখেন? আমার ট্রেড না, অর্থনীতি তো আমার ট্রেড না, আমার ট্রেড হইল সিভিল। না মানে আপনি যেহেতু একটা এনবিআর এর সাবেক চেয়ারম্যান হিসেবে আপনার পরিচিতিটা সবচেয়ে বেশি আর কি। অর্থনীতিতে প্রথম এক কথা হইল আপনার অর্থনীতি বাংলাদেশে আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে জিডিপি ডাবল করা সম্ভব কিনা। আমি বলছি সম্ভব, টাকা আছে, আপনি হকালালি যার কাছে যত টাকা পান আদায় করতে পারবেন কিনা, সরকার প্রধান নির্দেশ দিবেন কিনা যে আমার পই পই করে ট্যাক্স থেকে শুরু করে আমার সমস্ত মন্ত্রী, উপদেষ্টা, এমপি এবং আমার পার্টির সবার ট্যাক্স নিয়মমাফিক যা আছে আদায় করবা, এবং আদায় করতে গেলে এটা আমার লোক তোমার লোক বাধা দেবে কিনা। আমি সেই সময় করেছি, সেই জন্য আমার উপর অনেকেই অসন্তুষ্ট, বিশেষ করে বাজাদের লোকজন। কারণ বাজাদের বেগম খালেদা জিয়ার অপ্রদর্শিত অর্থ নেওয়া হয়েছে, সাইফুর রহমানের নেওয়া হয়েছে, মওদুদের নেওয়া হয়েছে, এইগুলা তারা অসন্তুষ্ট আমার উপর থাকতেই পারে, সেগুলার খেসারত আমার উপর কী আসে আমি জানি না। সোজা ট্যাক্সের বেলায় কোনো খাতির থাকবে না, যে ইনকাম ট্যাক্স এবং অন্যান্য যে কর রাজস্ব বোর্ড আদায় করে সেখানে পরিপূর্ণভাবে কঠোর নির্দেশ থাকবে যে আইন মাফিক কাউকে হয়রানি করা যাবে না, আইন মাফিক আদায় হোক, তাহলে দেখবেন যে রেভিনিউ বেসে যাবে। আমি তো সামান্য ছোট্ট অল্প কয় মাস ছিলাম, মাত্র ৩৬,০০০ কোটি টাকা ছিল এনবিআরের তখনকার সব মিলাইয়া, ইনকাম ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট মিলিয়ে আমি ৪৩,৮৫০ কোটি টাকার টার্গেট নিয়েছিলাম। এটুক নেওয়ার পরে আমাদের উপর দুইটা মাতব্বর থাকে বাইরের, একটা কি বলে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক না, একটা আর একটা আইএমএফ। হ্যাঁ, আইএমএফটাকে তো এটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর আমি এটা আইএমএফ বললাম আইএম ফুল। হ্যাঁ, আইএমএফ মানে আইএম ফুল। এই দুইটা ফাও মাতব্বরী সংস্থার মাতব্বরীর জন্য আপনি যদি বেশি গেরাকলে পড়ে যান, আমাদের এখানে অনেক আতেল আছে, অনেক দালাল আছে, তারা সবসময় এগুলার লেজুর ভিত্তি করে বাইরের থেকে থাকা এখানে আসে, আইসে আবার এখানে বড় বড় পদেও হয়, বাইরে এদের দালালি করে, এদের কাজ করে, পরে এই দেশে এসে কেউ সরকারের কিছু একটা হয়ে যায়, কেউ মন্ত্রী হয়ে যায়, এরকমও হয় আর কি। তো এইগুলার কথা না শুনে নিজস্ব পদ্ধতিতে নিজেদেরগুলা যদি আপনি করেন, তাহলে নিজের ট্যাক্স আদায় করেন, প্রচুর হবে, প্রচুর হবে। শক্তভাবে আপনি চান কি না যে আমার বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠান কোনো খাতির করবেন কি না, যদি না করেন ইন টোটো একটা ড্রাইভ দেন। আমি একটু জরিপ করতে চেয়েছিলাম, তারপরে তাও তো দেয় নাই। এই ফখরুদ্দিনের সরকার একটা অরাজনৈতিক সরকার ছিল বলে তাও তো জরিপ করতে দেয়নি। আপনি ঘরে ঘরে হাউস টু হাউস সার্ভে করেন না, দেখবেন যে প্রচুর লোক ট্যাক্সের উপযুক্ত কিন্তু ইনকাম নেই। আর এনবিআরের যে লোক দিবেন তাকে ডেইলি ভিত্তিতে যদি চাকরি না করে, সেরকম কঠিন না হয়, তাহলে তো পারবে না। চুক্তির জন্য আমাদের এক এনবিআর চেয়ারম্যান প্রায় তো চুক্তিতে থাকে। ওমা, চুক্তি কেন পায় গো? কি কাজ ভালো করে দেখি চুক্তি পায়, না সরকারের তোষামত করে দেখি চুক্তি পায়? দেয়ার লাইজ দ্য ডিফারেন্স। ভালো কাজের চুক্তি গভর্নমেন্টের নিয়ম হলো শুধু টেকনিক্যাল গ্রুপ, যেখানে নন টেকনিক্যাল লোক নয়, টেকনিক্যাল লোক, ইঞ্জিনের মধ্যে কোন নাল বল্টু শেষ হইল, কোনটা স্পার্ক প্লাগ বেশ কম হইল, এই জাতীয় টেকনিক্যাল লোক যদি না পাওয়া যায়, ওই রকম পদে বলা আছে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে। তারপরও বলা আছে ওই চুক্তি দেওয়ার আগে এই টেকনিক্যাল লোক গড়ে তোলার চেষ্টা করা হয়েছে কি না সেটাও লিখতে হবে, যে হ্যাঁ চেষ্টা করেও পারা যায় নাই, সরকারের বিধান। তারপরে আপনি চুক্তি দিবেন, যদু মধু রামসাম, সেক্রেটারি যে কোনো চালাতে পারে, ক্যাবিনেট সেক্রেটারি যে কোনো চালাতে পারে, এই জাতীয় লোক সব চুক্তি দিবেন, নিয়ম যেটা করবেন সে নিয়ম মানেন, চুক্তিবাদ। কিন্তু যে রাজস্বের জন্য আপনি চুক্তিতে লোক বেশি দিবেন, রাজস্ব বেশি আদায় হবে, ঠিক নয়। আপনি পারফরমেন্স বেস দেখবেন, টার্গেটে কে কত করলো, আগে টিআইএন কত ছিল, এখন কত হইল, টিআইএনের আগে কত আয় করতে পারছে, এখন কত হলো। আমি তো ৪৩,৮৫০ কোটি নেওয়ার পরে আবার সেটা ৪৭,০০০ কোটির উপরে হয়েছে। ইট ম্যাটার্স হু ইজ ইন দ্য চেয়ার। কিন্তু এনবিআর এর যে চর্চা, যে প্র্যাকটিস আমরা দেখি, তাতে এটা কতটা সম্ভব রাজনৈতিক সরকারের আমলেও? এমনকি আপনি একবার বলেছিলেন যে এনবিআর চেয়ারম্যান চাইলে নাকি বাঘের দুধও ম্যানেজ হয়ে যায়।
আমাকে আমাকে বলা হয়েছিল, এনবিআরের এক মেম্বারই বলছিলেন, বলে স্যার এনবিআরের চেয়ারম্যান চাইলে বাঘের দুধও হাজির হয়ে যায়। আসলে তা এনবিআরে কী ছিল আমি দেখছি না। এনবিআরের চেয়ারম্যান ফাও কোম্পানির মোবাইল ব্যবহার করছে না, গিফট হিসেবে দিয়েছে, মানে বিল হয় না। তো আমি গিয়ে দেখলাম যে ওরে বাবা, এটার বিল এত হাজার হাজার টাকা কেমনে আসলো। আমি হিসাব করলাম 24 ঘন্টায় কত সেকেন্ড কত মিনিট হয়, মোবাইলের মিনিটে কত টাকা করে আসে, এটা দিয়ে গুণ করলে তার থেকে এত বেশি কীভাবে হয়। বলে যে এটা ওভারসিজ কলও করা যায় ফ্রি। তাহলে এনবিআরের চেয়ারম্যানের সাথে মোবাইল কোম্পানির কী দুস্তি, তারে গিফট হিসেবে ফ্রি দিল। আচ্ছা সৌজন্য সৌজন্য কয়জন সেক্রেটারি দে রে, কেন দে? আমি ফেরত দিয়ে দিলাম, এরা অসন্তুষ্ট হইল। আপনি শুনলে তো হাসবেন, পানি, ওই যে পান করে যে পানি আসে ফ্রি। বললাম কি আমার চেয়ারম্যানের রুমে দে না অন্যরা দে? বলে যে সব সাহেবরে দে, এখনও নাকি আবার চালু হয়েছে। ও বাবা, পানি ফ্রি দে কেন? ওদের কাছে কি আমার বোন বিয়ে দিছে না ওদের বোন আমার কাছে বিয়ে দিছে? আমাকে বেতন দে না সরকার, তো ফ্রি পানি কেন খাবে? সৌজন্য। আরে সৌজন্য কেন খায়? এই সৌজন্যটাও কিছু কিছু সৌজন্য ঘুষের সামিল, এটা সৌজন্য না। অন্য জায়গায় দিতেছে নাকি ফ্রি, তাহলে একটা মতলব আছে। তো এই ছোট্টখাটো ছোট্ট জিনিসগুলো যে আপনি খেয়াল করেন, তাহলে বুঝবেন সোরে ভরপুর। আপনি ধরতে চাইলে সবগুলো ধরেন, নিয়ম মাফিক করেন, হকালালি হবে, দেখবেন যে ঠিক হয়ে যাবে। এখন এটা মাথার থেকে পছন্দ হয়তো মাছসহ রাজনৈতিক নেতৃত্ব যদি চোর হয়, যদি ডাকাত হয়, যদি হারমাদ হয়, যদি কথার ফুলমালা দিয়ে এটা সব পার করে দেয়, পাছা জায়েজ করে ফেলে, তাহলে নিচের দিকে করবে। আমি যখন দেখব যে আমার মিনিস্টার 2 নম্বরই করতেছে, আমাকে কাজে লাগাইতে চাচ্ছে, তো আমি একটু হাত দেবো না? কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে আছে না, ময়রা টয়রা করলে কি একটা সুযোগ পাইলে দেবে না? হ্যাঁ, জমিদার খাজনা নেবে না, আমি উঠাতে গেলে একটু নেবে না? কলাটা মূলাটা একটা কিছু নিতে যাবে। সো ইট ডিপেন্ডস অন। এই যে তারেক সাহেব অফিসে ঠিক টাইমে চলে গেছে, খোঁজ নিলেন, ঠিক জিয়াউর রহমান সাহেব এরকম করতেন, 10 মিনিট পরে ঢুকছে। আমি কত মিথ্যা কথা বলছি মন্ত্রীদের বানানোর জন্য। ব্রিগেডিয়ার জেনারেল সাদেকুর রহমান ছিলেন এমএসপি, তো মন্ত্রী দেরিতে গেছে, জিয়াউর রহমান সাহেব তো দৌড়ে ফেলবে। তো ব্রিগেডিয়ার সাহেব এমএসপি সাহেব আমার বলতে যে তুমি ছোটো মানুষ, তুমি মিথ্যা বললে গুণা হবে না, কিন্তু মন্ত্রী তো বাঁচা যাবে। তো আমি প্রেসিডেন্ট জিয়ার কাছে মিথ্যা বলতাম যে স্যার ওই যে ক্যাবিনেট সেক্রেটারি কেরামত আলী সাহেবকে টেলিফোন পায় নাই, উনি আমাকে টেলিফোনে বলছেন ওনার একটু শরীর খারাপ, আসতে একটু দেরি হবে, ওনার সর্দি ফুটতেছে বিষয়। তা আমি মিথ্যা বলতাম, আমার তো শিখাই দিল এমএসপি সাহেব যে তুমি ছোটো মানুষ। তো এখন এই মিথ্যা শিখানোটা আমাকে কেন হয়েছে? ওনাকে বাঁচানোর জন্য, কারণ উনি মিটিংয়ে দেরিতে আসছে। তো এই মিথ্যা আমাকে শিখাইলো, আমি তো ভয় বলছি মন্ত্রী বাঁচা যাক। তো এই চর্চাটা যদি না হয়, আমি খাবো না, তখন বলতে পারবো অন্য কেউ খেতে দেব না। আমি খাবো, তাহলে গুড় খাওয়া নিজে বন্ধ না করে বাচ্চাকে নিষেধ করা যাবে না। একটা শেষ প্রসঙ্গে আসি। আজকে আমরা যখন কথা বলছি 23 ফেব্রুয়ারি, তা সেদিন সকালে দৈনিক কালের কণ্ঠে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটা ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নানান রকম সমালোচনা করেছেন, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান মানেননি, তাকে একাধিকবার অসাংবিধানিক উপায়ে উপড়ে ফেলার চেষ্টা হয়েছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনী তাকে সমর্থন জুগিয়েছে। 1.5 বছর পর রাষ্ট্রপতির মুখে এই কথাগুলো কি এক ধরনের কালের কণ্ঠের ভাষায় যদি বলি প্রাসাদবন্দী রাষ্ট্রপতির জবানবন্দি হিসেবে দেখবেন, নাকি রাষ্ট্রপতি এটা কি ফ্যাব্রিকেশনের এক ধরনের সন্দেহ জাগবে? কি ভাববে এই বার্তা আসলে জনগণের কাছে কি হিসাবে যাবে? আমি আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলছেন তো, তার অরিজিনাল নামে কিন্তু চুপ্পু আছে, এটা জানেন তো? উনি যখন দুদকে ছিলেন তখন চুপ্পু ছিল, উনি যখন পত্রিকায় লিখতেন তখন চুপ্পু ছিল। তো আমি এটার উপরে আমার একটা লেখাতে লিখলামও যে রাষ্ট্রপতি হয়ে যদি কেউ নিজের নামের অংশ বাদ দিয়ে দেয়, আব্দুল হামিদ অ্যাডভোকেট লিখত সংসদে, যখন স্পিকার ছিলেন তখনও আব্দুল হামিদ অ্যাডভোকেট, নিজে সব কিছুতে গর্বের আব্দুল হামিদ অ্যাডভোকেট, প্রেসিডেন্ট হওয়ার উনি অ্যাডভোকেট লিখতেন না। তো ইনিও প্রেসিডেন্ট হওয়ার চুপ্পু বাদ দিয়েছেন, যে তার নিজস্বত্ব অরিজিনাল নাম যুগে যুগে চলে আসা নামের বদলায় বাদ দিয়ে তার নিজস্বত্ব এবং তার বৈশিষ্ট্য নিয়ে কিছু প্রশ্ন থাকবে। নাম যেটা ছিল চুপ্পু থাকতো, রাষ্ট্রপতি চুপ্পু হইলে গুনার কিছু ছিল না। আগে বলে নাই, এখন বলতেছেন, এটা উনি ভালো বুঝেন কতটা সত্য কতটা মিথ্যা। আমি এগুলা গ্রহণ করব না,
কারণ সময়ে এখন আর্মিরা সহায়তা করছে, তো আর্মিদেরকে তো ভয় অনেকেই করে, অনেকেই করবে। কারণ পান থেকে চুন কষলে যদি ডান্ডা দিয়ে পিটে যদি এসে যায়, কারণ তারা এখনও ডিসিপ্লিন, তারা এখনও ফোর্স। কেমন এখন বলা হয়েছিল আমাকে অনেকে জিজ্ঞেস করছে ওয়াকারুজ্জামান ক্ষমতায় আসে নাই কেন এবার। আমি বললাম যে আসে নাই, কয়েকটা কারণ ছিল। কারণ তাদের উপর কয়েকটা দাগ পড়ে গেছে। তো তারা বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে। কতিপয় বিপদগামী বলা হইল তারা, তারা প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করছে। কতিপয় বিপদগামী হইল তারা, তারা বন্দুকের নলে সাত্তার নির্বাচিত প্রেসিডেন্টকে সরাইছে এই যে হোমো এরশাদের সময়। তাহলে কতিপয় হইল তারা 2007-এ সমর্থিত আর অসমর্থিত যাই বলুক আসছে মইনিউরা, তারা 3 উদ্দিনের সরকারে মেইন উদ্দিন তো ছিল মঈনুদ্দিন, মাসুদ উদ্দিন, ওই দুইজন। মাসুদ উদ্দিনের সাথে আওয়ামী লীগের শেখ হাসিনাদের কত ফেয়ার ছিল বুঝেন না। ওই অস্ট্রেলিয়াতে বছরকে বছর তারে কন্ট্রাক্ট দিয়ে রাখতেছে রাষ্ট্রদূত হিসাবে, হাই কমিশনার হিসাবে। আবার দেশে আসার পরে ফেনি 3-এর মধ্যে তারা এমপি বানায় ফেলতেছে। তো এই জাতীয় মিল মহব্বত যদি এখনও থাকে, তাহলে সুপ্পু সাহেব আবার কোনো মিল মহব্বতের জন্য বলতেছে কি না কোনো বর্ষে আমি জানি না। আমি তার এই জাতীয় বক্তব্য এখন গ্রহণই করব না, পরিষ্কার। আপনি আপনার বিভিন্ন লেখায়ও লেখেন, আজকেও বেশ কয়েকবার বলেছেন আওয়ামী লীগকে আলী, বিএনপিকে বাজাদ, মানে এগুলো কি স্যাটায়ার করে বলেন নাকি শুধু না না সংক্ষেপ করেন? এটা আমি বাংলা পছন্দ করি। তো ওই যে এক মন্ত্রী বলছে না, এবার মন্ত্রী একটা বলছে না যে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, হ্যাঁ জিন্দাবাদ ইনকিলাব এগুলা বাইরের শব্দ, এটা চলবে না। নিজেদের তো এরা আবার পাল্টা দিল না, যাদেরকে এরকম বললো তারা পাল্টা দিল না, ও বাংলাদেশ জিন্দাবাদ চলবে, ইনকিলাব জিন্দাবাদ চলবে না। না, আমি বাংলা করেছি, এটা এখন না, বহু আগের থেকে। আওয়ামী লীগ সংক্ষেপে বাংলাতে হলো আলী, বাজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এরা বিএনপি কয়। আরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেমনি হয়? বিএনপি তো হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সংক্ষিপ্ত। এখান দিয়ে বাংলা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর এটারে বাংলা ব্যাকেটের সঙ্গে বলবেন বিএনপি। এটা হয় নাকি? ওই আবার আমাদের এরাও করছে, এই যে এখন যে একটা দল হইল না, আকবরের বৈরম খাঁর আন্ডারে করলো, ইউনুস সাহেবের লালিত দল একটা, কি জানা পাইল না এরা। মানে আপনি কি এনসিপির কথা বলছেন? জি, ওরা ওই জাতীয় নাগরিক পার্টি, আগে জাতীয় পরে পার্টি, ওটা তো এর সাথে জাতীয় পার্টি। মাঝখান দিয়ে তারা জাতীয় পার্টি না, একটা না ঢুকাইয়া জাতীয় নাগরিক পার্টি। আমি এদেরকে জানাফা বলি। আর বাংলাদেশ জামাতে ইসলামী বাজাই গুনাহ হইছে, আমি কি খারাপ বলতে? আমি বাংলা নামটা সংক্ষিপ্ত বললাম, বাংলা নাম সংক্ষিপ্ত বলি, এটা দোষের তো কিছু না। মানে শুধুই কি সংক্ষেপ করা এটা বাংলা? শুধু বাংলাতে সংক্ষেপ করা, সেটারও তো প্রশ্ন উঠে না। দল তো দল, বাজাত বললে বিএনপি দিয়ে বুঝায়, আবার বাজাই বললে বাংলাদেশ জামাতে ইসলামী বুঝায়, আলী বললে আওয়ামী লীগই বুঝায়। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ পুরাটাই যদি বলি তাহলে তো বালি হয়ে যায়। হ্যাঁ, আবার ইংরেজি যদি BAL লিখতে যান, এটা বাংলা উচ্চারণ করলে আরও খারাপ দেখা যায়। হ্যাঁ, যেমন বানানের ইংরেজির অনেক কিছু বেশ কম হয় না। হিন্দি শব্দে একটা বাল একরকম হইতে পারে, বাংলা শব্দে আরেক রকম হয়ে যায়। তারপরে যাইয়া জোট, আমি এক বাচ্চা ছেলের জোট লিখতে দিয়েছি ইংরেজি বানাম, সেই একটা ওয়ান্ডারফুল লিখছে যে GOAT লিখছে, জোট, রাজনৈতিক জোটের আর কি, জোটের বানান শিখছে GOAT। তা আমার বুঝ আমি পাইলাম সে তো সুন্দর বানান করে দিল, GOAT হইল জোট। আপনি ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থায় জোটের ভোট উঠাই দেন, জোট হবে না। এই যে যদু মধু রাম শ্যাম, একজনের নাম আরেকজনের পতাকা তলে যাইয়া যাইয়া লাইন ধরে একটা মন্ত্রী হবে, নাম উঠাবে, গলাবাজি করবে, জোট হবে না। যার যার ভোট সে করবে, তার মার্কা হবে। মার্কা যেমন এবার উঠে দিল, যার যার মার্কা, জোটও বাদ দেন, ভোটে আসুক, দেখবেন ঠিক হয়ে যাবে। আপনি কি বাংলা এত পছন্দ করেন বলে আপনার সাথে জি, একটা আমার বাংলা বই, আমি ছোট্ট একটা বই বাংলা নিয়ে আসছি। আমি তো বেশি জ্ঞানী না, আমার বইগুলো তো বড়দের জন্য, 3 শ্রেণীর জন্য। একটা হইলো আমার সিভিল সার্ভিসে যারা উত্তরাধিকারী তাদের জন্য, আর একটা হইলো নবীন রাজনীতিবিদ, পুরানরা পড়বে না, নূতন রাজনীতিবিদ যারা আছে তারা যদি মেহরবানি করে আমার 3টা বই পড়ে, সেখানে রাজনীতির অনেক কথা আছে। আর একটা হইলো গবেষণা যারা করবে আমার লেখাগুলার উপরে, ওই পিরিয়ডের জন্য কিছু মাল মশলা আছে। বাংলা বইটা আনছি ছোট্ট ইয়ের জন্য, ওই এই সরকারের জন্য। অনেকে আমাকে জিজ্ঞেস করে এই সরকারের জন্য আপনি কিছু পরামর্শ রাখেন না, তো আমি বলি এই সরকারের জন্য যে মদন মোহন তর্কালঙ্কার,
মদন মোহন তর্কালঙ্কারের এই ক্লাস 3 আগের একটা বই আনলাম, আমার পণ। এখানে প্রথম 2টা লাইন আছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই 2টা লাইন যদি এই সরকারের মন্ত্রী এমপি সবাই ধারণ করে, লালন করে, পালন করে, এই মদন মোহন তর্কালঙ্কারের আমার ফোন কবিতার যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি, তাহলে সরকার ভালো হবে, খারাপ হওয়ার কোনো আর থাকবে না। আরেকটা জিনিস আমি বলি সব সময়, যে আমরা এখন কোনটাতে যাব। আমরা তো অনেক কথা বদলাই, যে এটা হইল হরিশ্চন্দ্র মিত্রের বড় কে। এখানে প্রথম ছোট্ট 4 লাইন হইল, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এটা হলো মূল কথা। এটা যদি আমরা বদলাই দিই এখন, আপনাকে বড় বলে বড় সেই হয়, লোকে যারে বড় বলে বড় সেই নয়, তাহলে বিপত্তি ঘটবে আর কি। বিপুল মেজরিটি নিয়ে আসা এই সরকার, তারা কি এই কবিতা বদলাই দিবে কিনা, যে আপনাকে বড় বলে বড় সেই হয়, লোকে যারে বড় বলে বড় সেই নয়। কারণ নিজের ডোল নিজে বাজানো ভালো, অন্যের দিয়ে হয়তো ফাটাই ফেলতে পারে। হালে এরকম নদীর শুরু হয়ে গেছে আর কি। আপনি যে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা আমাদেরও। নিশ্চয়ই এই কবিতাগুলো এবং কবিতার যে অমেয় বাণী সেগুলো মনে রেখে এই সরকার সামনের দিনে পথ চলবে। জনাব বদিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চিত আপনার কাছে আরও অনেক না বলা গল্প আছে আপনার পুরো কর্মজীবনে দেখা, সেগুলো নিশ্চয়ই সময় পেলে আরেকদিন শুনবো। আরেকদিন শুনবেন, ঠিক আছে। তবে ওই যে 2টা শ্রেণী ভাই বলে বেশি, একটা হইলো সাংবাদিক এবং আরেকটা হইলো রাজনীতিবিদরা। ওই বাচ্চা রাজনীতিকেও তার বাপের বয়সী দাদার বয়সী লোকের ভাই করে, এটা হয়তো দেখছে তোমার ভাই আমার ভাই মুজিব ভাই এরকম বলে। এইটা যেন কম ইস্তেমাল হয়, কারণ যিনি সিনিয়র বড়, তিনি বড় নেতা থেকে সম্মান দিতে হবে। ওই যে বিএনপির কিছু কিছু বড় লোক হয়তো তারেক বলে, ছোট বলে, ন, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করে কথা বলতে হবে। কারণ ইনস্টিটিউশন, এটা খেয়াল রাখতে হবে, যতই ছোট হোক, এটা একটা খেয়াল রাখার দরকার আছে। মাননীয় কনস্টিটিউশনে নাই না বলেন, কিন্তু বলার সময় ইজ্জতের সহিত কথা বলতে হবে। রাজনীতিকরা, সেলা সামুন্ডারা, তোষামত করে যেন এটা খেয়াল রাখে। আর সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ থাকবে, যে যাকে তাকে পাইলে শুধু ভাই বললেন না। আমার চিনে না আন্ডা বাচ্চা ফোলা, প্রথম পড়বে যে বদি ভাই কেমন আছে, আরে কোন আমলের দুস্থি ভাই, আমার বাচ্চারও ছোটো। আবার ওই আমার চেম্বারে যেয়ে বলছে, এই পূর্ণকালীন আর হাফ মন্ত্রী যেন কেউ না লেখে, কনস্টিটিউশন অনুযায়ী যেন এই জিনিসগুলো একটু লেখাপড়া করে লেখে। না, আমাদের আলাপে আমরা সেটা লিখিনি, এটা আপনাকে নিশ্চিত করলাম। জনাব বদিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আরও একদিন আপনার অনেক না বলা গল্প শুনবো। কথা বলছিলাম এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব বদিউর রহমানের সাথে। অনেক না বলা গল্প শুনলাম। তিনি প্রত্যাশা করেছেন আমার বাংলা বইয়ের যে আমার পণ কবিতার প্রথম 2টি লাইন, সেটি মনে রেখে আগামী সরকার পথ চলবে। আমরাও সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে এই কথা চলুক পডকাস্ট দেখার জন্য।